ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আহ, যথারীতি আজকে হচ্ছে আমি আমাদের কথাটা, যদি কোনো সমস্যা থাকে সাউন্ড এবং কথায়, হ্যাঁ, সবাই আমাকে একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানাবা। তো সবাইকে হচ্ছে স্বাগতম আজকে আমাদের অর্গানিক কেমিস্ট্রির লেকচার 2 এর বাকি অংশে, অর্থাৎ লেকচার 2 এর আমাদের যে অংশটুকু বাকি ছিল পার্ট 2, এই অংশটা আজকে আমরা পড়াবো। তো এই লেকচারে হচ্ছে সবাইকে স্বাগতম। শাখাওয়াত হোসেন শুভ আমাকে সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম। শাখাওয়াত মেমি ভাইকে ফোন দিছিলা, তো ভাই হচ্ছে ফোনটা রিচ করতে পারিনি, অনেক লেটে দেখছি। সো হচ্ছে তোমার কোনো জরুরি কথা থাকলে ভাইকে হচ্ছে ইনবক্স করিও, ভাই হচ্ছে রিপ্লাই দিয়ে দিব না, অসুবিধা নেই। আচ্ছা, তো হচ্ছে যথারীতি হচ্ছে 3টায় আমাদের ক্লাস আর শুরু হওয়ার কথা। সো অলরেডি 3টা বাজে। কুয়াশা লিখছে ভাই সব কিছু ঠিকঠাক আছে। কুয়াশা, থ্যাংক ইউ ভাই। কুয়াশা নামটা পড়লে একটু ভালো লাগে, ভালো লাগার কারণটা বলি, কারণ প্রচুর গরম। কুয়াশা শব্দটা যখন ব্রেনে নক করে তখন মনে হয় না একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে। আচ্ছা, যাই হোক। আহ, হ্যাঁ, শাখাওয়াত অবশ্যই এক্সাম দেওয়া যাবে ভাই। লিঙ্কটা হচ্ছে আমাদের যে মেইন গ্রুপ কেমিস্ট্রি অ্যানালাইসিস গ্রুপটা আছে তোদের ব্যাচের, ওই গ্রুপে হচ্ছে আমরা নতুন করে হচ্ছে আজকে 10টার দিকে হচ্ছে এটার সলভ ক্লাস নেব। তো 10টার দিকে যেহেতু সলভ ক্লাস নিব, সো 10টা পর্যন্ত হচ্ছে আমরা আবার একটু টাইম সেট করে দিছি যে 10টা পর্যন্ত যারা যারা পরীক্ষাটা দিতে পারে নাই তারা হচ্ছে 10টা পর্যন্ত পরীক্ষাটা দিতে পারবে, কারণ অ্যাট এ টাইম সবাই আসলে গ্রুপে থাকে না, সবার দেখার সুযোগ হয় না। সো যেহেতু গতকালকে যারা যারা মিস করছে, আজকে যাদের জন্য আমরা এই সুযোগটা দিচ্ছি, তারা হচ্ছে আমাদের এই পরীক্ষাটা আজকে রাত 10টা পর্যন্ত দিতে পারবে। এবং আজকে রাত 10টায় এই পরীক্ষার উপরে কিন্তু একটা সলভ ক্লাস থাকবে, এখানে সবার উপস্থিতিটা খুবই জরুরি। যেহেতু প্রবলেম সলভিং ক্লাস বা হচ্ছে কোশ্চেন সলভিং ক্লাস, আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হবে। একটা কোশ্চেন অ্যানালাইসিস করলেই কিন্তু বোঝা যায় যে অন্য একটা টাইপের কোশ্চেন আসছে, সেটা অ্যান্সারটা কি কেমন হবে, কি টাইপের হবে, অপশন দেখে আমি বুঝতে পারবো কিনা। এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে কথাবার্তা বলবো আজকে রাত 10টায়। আমি আজকে বেশিক্ষণ ওয়েট করব না, ক্লাসগুলো একটু তাড়াতাড়ি শেষ করে দিব, কারণ মোটামুটি হচ্ছে আজকের টপিকটা আমাদের খুবই মজার টপিক। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের টপিকটা আমার কাছে মনে হয় যে ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য মানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মানে একদম হায়েস্ট পিকে আছে। এইটার যদি পিক পয়েন্ট দেই, তাহলে এটা হায়েস্ট পিকে থাকবে। এই জন্য কারণ হচ্ছে এখান থেকে ভার্সিটি, এমন কোনো ভার্সিটি নাই যে ভার্সিটিগুলোতে আসলে আমাদের এই বন্ধনের ব্যাপার নিয়ে, বন্ধন বিভাজন বলতে আমি বুঝাইতে চাচ্ছি হচ্ছে আমাদের যে সুষম বিভাজন এবং হচ্ছে বিষম বিভাজন হয়, এখানে যে আমাদের কার্বনিয়াম আয়ন, কার্বন আয়ন এগুলো তৈরি হয়, তাদের সক্রিয়তার ক্রম, স্থায়িত্বের ক্রম, এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। আমাদের বিভিন্ন বিকারক থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ নিম্নের কোনটি, এই টাইপের একটা প্রশ্ন ভার্সিটি ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে প্রচুর পরিমাণে আসতে দেখা যায়। হ্যাঁ, সো আমরা হাকেল তত্ত্ব যেটাকে বলি, যেটার মাধ্যমে হচ্ছে আমাদের একটা যৌগ অ্যারোমেটিক কিনা আমরা জানতে পারি, এটা নিয়ে হচ্ছে আমরা আজকে ক্লাসে কথা বলবো। ঠিক আছে, ওকে। সো আমাকে একটু আস্তে আস্তে হচ্ছে আমি হচ্ছে গ্রুপে সবাইকে পোস্ট দিয়ে দিছিলাম। হুম, যে হচ্ছে আমাদের গ্রুপে, ইভেন আমাদের মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয়েছে যে আমাদের হচ্ছে ক্লাস 3টায় শুরু হবে, এবং যথারীতি প্রতিদিন 3টায় শুরু হয়। রুটিনও তোমাদেরকে ভাইয়া প্রোভাইড করে দেওয়া আছে। হুম, তো এখানে যে কথাটা হচ্ছে বলবো সেটা হচ্ছে যে গত ক্লাসে কারা কারা ডিরেক্টলি আমাদের সাথে ছিল না, তারা একটু ভাইকে কমেন্ট বক্সে লিখবা যে ভাই আমরা আপনার গত লাইভ ক্লাসে ছিলাম না বা গত ক্লাসটা করতে পারি নাই। তাদের জন্য প্রথম কথা হচ্ছে যে এটা প্রত্যেকটা লাইভ ক্লাসেই থাকা উচিত। হ্যাঁ, যেহেতু হচ্ছে এটা তোমাদের একটা পেমেন্ট কোর্স, তোমরা হচ্ছে ভাইদের সাথে করতেছো, প্রত্যেকটা লাইভ ক্লাসে থাকা উচিত। তারপরেও তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু ভিডিওগুলো সরাচ্ছি না, যেহেতু এটা আমাদের প্রাইভেট গ্রুপ, আমাদের ভিডিওগুলো থেকে যাচ্ছে। যদি কেউ হচ্ছে মিস করে থাকো, তাহলে বেসিকগুলো ক্লিয়ার করার জন্য আমি কিন্তু তোমাদেরকে সিকুয়েন্সিয়ালি পড়াচ্ছি, অর্থাৎ কোনটার পর কোনটা পড়ালে পরবর্তী টপিক তোমার বুঝতে সুবিধা হবে, তোমার ধরতে সুবিধা হবে। এই ব্যাপারগুলো হচ্ছে আমি টপিক ওয়াইজ পড়ায় যাচ্ছি, যেহেতু হচ্ছে আমরা দীর্ঘদিন যাবত এটার সাথে যুক্ত আছি, আমরা বুঝি যে কোনটার সাথে কোনটা হচ্ছে রিলেট করে পড়ানো উচিত। আব্দুর রহমান বলছে ভাই আমি তো মেসেঞ্জার গ্রুপে নাই। আচ্ছা ঠিক আছে আব্দুর রহমান, মেসেঞ্জার গ্রুপে থাকাটা ইটস নট এ বিগ ডিল। হ্যাঁ, তারপরে হচ্ছে যেহেতু হচ্ছে তোমাকে আমরা অ্যাড করি নাই, আমরা তোমাকে অ্যাড করে দেবো, নো ওয়ারিজ। হুম, হ্যাঁ, যারা যারা নাই তারা একটু নক দিয়ে দিও যে ভাই আমরা নাই। মাহমুদুল ইসলাম রিফাত বলছে ভাই আমি ছিলাম না। রিফাত, তাহলে তুমি হচ্ছে লাস্ট ভিডিওগুলো একটু দেখে নিবা। লেকচার 1 হচ্ছে আমরা রিপিট করব। হ্যাঁ, পর্যায়ক্রমে এসে এসে আমরা রিপিট করব, শেষ হয়ে গেলে আমরা আবার ব্যাপারগুলো রিপিট করব। তার আগে যেটা হচ্ছে, যেহেতু হচ্ছে আমি সিকোয়েন্সিয়ালি পড়াচ্ছি, তুমি লেকচার 1 এবং লেকচার 2 এর যে পার্ট 1 প্রথম অংশটা, এটা অবশ্যই তুমি দেখে নিবা। এটা যদি দেখে নাও তাহলে আজকের পার্টটা তোমার জন্য ইজি হবে, পরবর্তী টপিকগুলো বুঝতে তোমার জন্য সহজ হবে। ঠিক আছে, এটা একটু দেখে নিবা।
শাহরিয়ার সিয়াম লেখছে আমিও নাই গ্রুপে। এই তুই গ্রুপে না থাকলে তুই কমেন্ট করলে কিভাবে ভাইয়া? তুই গ্রুপে আসিস, মেসেঞ্জার গ্রুপে আসিস কিনা এটা একটু দেখতে হবে, আমরা অ্যাড করে দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে শাহরিয়ার সিয়াম, সুমন ভাই, আপনি হচ্ছে সুমন ভাই যদি আমার কথা শুনে থাকেন, সুমন ভাই আমাদের সাথে আছেন, আপনি হচ্ছে শাহরিয়ার সিয়াম এবং হচ্ছে আব্দুর রহমান, দুইটা ছেলেকে একটু অ্যাড করে দিবেন আমাদের গ্রুপে। জসিমউদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, কুয়াশা রহমান লিখছে ভাইয়া কোশ্চেনগুলো কেমনে পাবো? ওগুলো তো আর পাচ্ছি না, এক্সাম দিলেই তো শেষ। হ্যাঁ, কোশ্চেনগুলো হচ্ছে তোমাদেরকে আমি হচ্ছে সলভ ক্লাস যখন নিব তখন হচ্ছে আমরা আলোচনা করব, তখন কোশ্চেনগুলো হচ্ছে তুমি পেয়ে যাবো আমাদের কাছ থেকে, কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে আমাদের ওই আমাদের যে গ্রুপটা আছে ফাইনাল টাচ, কেমন হচ্ছে ফাইনাল টাচে কিন্তু আমরা ওই স্ক্রিন রেকর্ড করে কোশ্চেনগুলো দিয়ে দিছি। হ্যাঁ, মোটামুটি 1 মিনিটের মতো একটা স্ক্রিন রেকর্ড আছে, তুমি চাইলে পজ করে করে কোশ্চেনগুলো উঠে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, জসিমউদ্দিন হচ্ছে আমাকে সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ঠিক আছে। সবার পড়াশোনার কি অবস্থা, হ্যাঁ ভাইরা একটু জানাবা। তো দীর্ঘদিন যাবত পড়াশোনার সাথে সম্পৃক্ত অনেকেই ছিল না, বা পড়তে এরকম ভালো লাগে না, তো আমি আবার একটু যেহেতু কোর্স শুরু করছি, আমি ভাবছিলাম আমি একটু লাইভে এসে তোমাদেরকে এই ব্যাপারটা বলবো, পড়াশোনার ব্যাপার নিয়ে, সময়ের জন্য আসলে পারি নাই। তো আজকে সবাই আসো, আজকের ক্লাসে হচ্ছে পড়াশোনাটা কেমনে করতে হবে, পড়াশোনা কিভাবে শুরু করা উচিত, এবং হচ্ছে এই সময়টাতে কিভাবে টাইমটা মেনটেন করা উচিত, এটা আজকে আমি তোমাদের সাথে কথা বলবো, হ্যাঁ, ক্লাসের ফাঁকে ফাঁকে এটা নিয়ে। হ্যাঁ, এটা একটু ভাইয়া মনে করে দিব, ভাইকে একটু মনে করাই দিও ক্লাসের ব্যাপারে, তোমাদের পড়াশোনার ব্যাপারে কিভাবে কথা বলতে হবে। ওকে, সবাই আসুক, আমি কিছুক্ষণ ওয়েট করি, তার মাঝখানে আমি হচ্ছে টপিকটা লিখে দিই। আমরা আমাদের যথারীতি অর্গানিক কেমিস্ট্রি দিয়ে শুরু করছিলাম, আমরা আজকে অর্গানিক কেমিস্ট্রির লেকচার 2 এর পার্ট 2টা পড়ব। তো অর্গানিক কেমিস্ট্রি, সেটা হচ্ছে আমরা লেকচার 2, আমি যদি ব্র্যাকেটে লিখে দিই সেটা হচ্ছে পার্ট 2 থাকবে আর কি। টপিকগুলো যদি বলি, আমাদের টপিকগুলো ছিল হচ্ছে বন্ধনের বিভাজন, অর্থাৎ সমযোজী বন্ধনের যে বিভাজন হয়, একটা হচ্ছে সুষম বিভাজন, একটা হচ্ছে বিষম বিভাজন, এই বিভাজনগুলো নিয়ে কথা বলবো। হুম, তাহলে প্রথম টপিকটা থাকবে আমাদের বন্ধনের বিভাজন নিয়ে। তারপর হচ্ছে আমরা কথা বলবো আমাদের যে বিকারক সমূহ আছে, আমাদের যে অ্যাটাকিং রিয়েজেন্ট আমরা যেটাকে ইংলিশে বলি, ওই বিকারক সমূহ নিয়ে একটু কথা বলবো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে ভার্সিটিতে। তারপর হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে অ্যারোমেটিসিটি, বা যদি আমি বাংলায় বলি তাহলে হাকেল তত্ত্ব বা হাকেল রুল, হাকেল তথ্য। এই 3টা টপিক আজকে আমাদের অংশ থাকবে, এবং খুবই একদম ভার্সিটির জন্য আমি যদি বলি এই টপিকগুলো খুবই ট্রিপল স্টার, মানে কোনো না কোনো ভার্সিটিতে তুমি এই কোশ্চেনগুলো ফেস করবা, এবং এগুলো হচ্ছে পরীক্ষায় চান্স নিশ্চিতকরণ টপিক। মানে এই টপিকগুলো হচ্ছে পরীক্ষায় যদি ভুল করে কেউ, তাহলে আসলে তার পরীক্ষার মানে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই নেমে যাবে, কারণ এগুলো খুব কমন প্রশ্ন, এগুলো সবাই পারে। বাট কিছু টেকনিক্যাল ব্যাপারে কিছু ভুল হয়, কিছু হচ্ছে ওই মনে রাখার ব্যাপার থাকতে পারে, কিছু হচ্ছে ওই আমি আহ, যেটা জানতাম। হ্যাঁ নাইম, লিঙ্কটা রাত 10টা পর্যন্ত হচ্ছে, লিঙ্কটা ক্লিক করলে কোশ্চেন আসবে, কিন্তু যে একবার পরীক্ষা দিয়ে দিছে যার ইমেল আইডি দিয়ে, সে আর পরে লগ ইন করতে পারবে না। একজন একবারই পরীক্ষা দিতে পারবে, না হলে তো একজন বারবারই পরীক্ষা দিত, তাই না? মানে বারবার পরীক্ষা দিলে তো আর এটার মানে ইয়ে থাকলো না, একবারই পরীক্ষা দিতে পারবে। তো সেক্ষেত্রে হচ্ছে ওই শাহরিয়ার, তো সেক্ষেত্রে হচ্ছে ওই যে আমরা আমাদের একটা স্ক্রিন রেকর্ডিং দিয়ে দিছি, সুমন ভাই হচ্ছে দেখবা তোমাদের গ্রুপে স্ক্রিন রেকর্ডিং দিয়ে দিছে, এটা হচ্ছে তোমরা ইয়ে করবা। আর হচ্ছে ওই শাহরিয়ার সেম কি লিখছে ভাই, এখন আবার নতুন করে চাপ অনুভব করছি ক্লাস শুরু হওয়ার পর থেকে। আচ্ছা আচ্ছা, মানে ওই এইটাই বলতেছিলাম আর কি, কারো একজন অ্যাটাচমেন্টে থাকলে ব্যাপারগুলো হচ্ছে একটু পড়াশোনা হয়, এছাড়া পড়াশোনা হয় না। আজিজুল হাকিম বলেছে ভাই সব সাবজেক্টের একটা রুটিনটা দিলে আজকে ভালো হইতো। সব সাবজেক্টের রুটিন আমি কিভাবে দিব ভাই? আমি তোকে একটা টাইম জোন সেট করে দিতে পারবো। হ্যাঁ, টাইম জোন সেট করে দেওয়ার পর
সেক্ষেত্রে হচ্ছে তুই তোর মতো করে ভাই মিলাই নিবি যে আসলে কখন কোনটা পড়া উচিত বা কি আসবে, মানে কি কোনটা কিভাবে পড়বি। আমি একটু টাইমগুলো আজকে বলে দিব না ক্লাসের এক ফাঁকে, তাহলে হচ্ছে ব্যাপারটা ভালো হয়। ওকে, সো হচ্ছে 3টা অলমোস্ট 9 আমি শুরু করব। হ্যাঁ, মোটামুটি যারা আসছিস, অনেকেই আসিস না, আমাদের স্টুডেন্ট মোটামুটি প্রায় আহ, এখানে 18 জন দেখা যাচ্ছে, আরও প্রায় 7-8 জনের মতো বাকি আছে। হ্যাঁ, এরকম যারা আসতে পারিস নি তারা একটু চলে আয় ভাই তাড়াতাড়ি, আমি স্টার্ট করব। তো আমাদের পার্ট হচ্ছে, আমাদের টপিকটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, লেকচার 2টা পড়বো। তো আমি আস্তে আস্তে টপিকের দিকে চলে যাব। আজকে টপিকগুলো খুবই মজার এবং খুবই সিম্পল। হ্যাঁ, যেখানে হচ্ছে আমাদের ভুল করা একদমই চলবে না, একদমই ভুল করা চলবে না, এই জন্য এই টপিকটা আজকে ছোট্ট করে পড়াই দিব, যেন এখানে কোনো ঝামেলা না হয়। ঠিক আছে, তো আমরা পড়বো হচ্ছে বন্ধনের বিভাজন নিয়ে, অর্থাৎ সমযোজী বন্ধনের বিভাজন নিয়ে। সমযোজী বন্ধনের বিভাজনটা হয় দুই ভাবে ভাইয়া। সমযোজী বন্ধনের বিভাজনটা হয় কয় ভাবে? দুই ভাবে। একটাকে বলা হচ্ছে সুষম বিভাজন, আর একটাকে বলা হয় হচ্ছে বিষম বিভাজন। এখন তা আমি না ভাইয়া, তুমি একটু কষ্ট করে হেডফোনটা লাগায় নাও, আমি এনাফ লাউডলি কথা বলতেছি। অ্যান্ড হচ্ছে প্রিভিয়াস ডেতে আমি এভাবে কথা বলছি, তুমি একটু কষ্ট করে হচ্ছে করবা, তোমার হেডফোনটা একটু কানে লাগিয়ে নেবে, হেডফোনটা নিলে একদম তুমি একটা স্মুথ সাউন্ড পাবা আর কি, ইনশাল্লাহ। ওকে, সো এই যে বন্ধনের দুইটা বিভাজন, আমি একটু হচ্ছে তোদেরকে বোর্ডে লিখে লিখে ব্যাপারটা পড়াই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবি যে বন্ধনের বিভাজন, বন্ধনের বিভাজন, এই বন্ধনের বিভাজনটা দুই রকম হইতে পারে। সেটা হচ্ছে বিষম বিভাজন, আর একটা হচ্ছে সুষম বিভাজন। আমি লিখতেছি, একটা হচ্ছে আমাদের সুষম বিভাজন, আর একটা হচ্ছে আমাদের ভাইয়া বিষম বিভাজন। এখন প্রশ্ন হচ্ছে এই বিভাজনগুলো কিভাবে হয় এবং এই বিভাজনগুলোর ফলে কি তৈরি হয়, এটা হচ্ছে আমার বেসিকটা জানা দরকার। পরীক্ষার জন্য না, জাস্ট বেসিকটা বুঝি যে সুষম বিভাজন কোন ক্ষেত্রে হয়। অর্থাৎ যখন দুইটা একই মৌল থাকবে, যেমন আমি যদি বলি ক্লোরিনের কথা, Cl2, তো Cl2টা হচ্ছে নর্মালি তারা বন্ধনে কিভাবে আবদ্ধ থাকে, এই একটা ক্লোরিন আর এই একটা ক্লোরিন, এভাবে তারা থাকে, রাইট। এই Cl2টা বন্ধনে ক্লোরিন ক্লোরিন আকারে থাকে, এবং আমরা জানি যে একটা বন্ধনে আমার দুইটা ইলেকট্রন থাকে। এই বন্ধনের দুইটা ইলেকট্রনে একটা ইলেকট্রন আমাদের বাম পাশের এই ক্লোরিনটা শেয়ার করে, আরেকটা ইলেকট্রন আমাদের এই ডান পাশের ক্লোরিনটা শেয়ার করে, তারা একটা সমযোজী বন্ধন তৈরি করে। বলা হয়েছে, আশা করি হচ্ছে অর্ণা, তাহমিনা, তোমার হচ্ছে সাউন্ডের ব্যাপারটা তুমি ক্লিয়ার করতে পারছো। হ্যাঁ, তুমি একটু ভাইকে জানাও যে সাউন্ড এবার ঠিক আছে কিনা। তো সাধারণত এইভাবে তারা তাদের হচ্ছে দুইটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একটা বন্ধন তৈরি করে। বাট যদি এমন কোনো ঘটনা ঘটে যেখানে বন্ধনটা ভাঙতে হয়, তখন দেখা যায় তাদের বন্ধনটা যখন ভাঙে, তখন তারা তৈরি কিভাবে হচ্ছে তাদের বন্ধনটা ভাঙে, দেখা যায় একটা ক্লোরিন তার একটা ইলেকট্রন নিয়ে এরকম আলাদা হয়ে যায়, প্রথম ক্লোরিনটা তার একটা ইলেকট্রন নিয়ে এরকম আলাদা হয়ে যাবে, এবং দ্বিতীয় ক্লোরিনটা তার একটা ইলেকট্রন নিয়ে এরকম আলাদা হয়ে যাবে। এই যে দুইটা ক্লোরিন তাদের দুইটা ইলেকট্রন নিয়ে সমানভাবে আলাদা হয়ে গেল, এই আলাদা হওয়ার যে প্রসেসটা বা এই যে বিভাজনটা, এটাকে বলা হয় সুষম বিভাজন। অর্থাৎ সমান সমানভাবে বিভাজন হয়েছে তাদের মধ্যে, এবং বিভাজনের ফলে যে প্রোডাক্টগুলো আমরা পাইছি, এই ক্লোরিন একটা ডট, এই ক্লোরিন একটা ডট, এদের একটা সুন্দর নাম আছে, যাদেরকে আমরা বলি যে ইংলিশে হচ্ছে তাদের টার্মটাকে বলি হচ্ছে ভাইয়া ফ্রি রেডিকেল। আর যদি কেউ বাংলা শুনতে চাস সেটার, এটার নাম হচ্ছে ভাই মুক্তমূলক। তাহলে এখানে দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে বন্ধনের সুষম বিভাজনের ফলে আমরা ফ্রি রেডিকেল পেলাম। কি পেলাম? বন্ধনের সুষম বিভাজন এমন হবে যে সমানভাবে দুইটা পরমাণুর মধ্যে বন্ধন হবে, ঠিক আছে। এবং এবং এই বন্ধনের ফলে আমরা যে ব্যাপারটা পাবো বা বিভাজনের ফলে যে ব্যাপারটা পাবো, সেটা হচ্ছে আমাদের একটা ফ্রি রেডিকেল, যাকে আমরা বাংলায় বলে হচ্ছে মুক্তমূলক। তাহলে সুষম বিভাজনের নিচে আমি ছোট্ট করে যদি লিখে দেই এই কথাটা, আশা করি তোদের পছন্দ হবে, যে সুষম বিভাজনের ফলে ফ্রি রেডিকেল তৈরি হয়। এটা একটু আমরা সবাই এই জায়গায় ছোট্ট করে লিখে নিব, যে সুষম বিভাজনের ফলে ফ্রি রেডিকেল, ফ্রি রেডিকেল তৈরি হয়।
এটা ছিল আমাদের বন্ধনের সুষম বিভাজন। এবার যদি ভাই বিষম বিভাজন নিয়ে কথা বলি, বিষম বিভাজনের ফলে কি তৈরি হবে এটা একটু পর ভাই তোরা নিজেরাই বুঝতে পারবি। রাফিজ লাউড কথা বলতেছি, এই যে দেখ তুই হয়তো হেডফোন দিয়ে শুনতেছিস এই জন্য তোর কাছে মনে হচ্ছে লাউড, বাট হচ্ছে অনেকেই হচ্ছে হয়তো হেডফোন হচ্ছে ইউজ করতে পারতেছে না, তাদের জন্য একটু মিডিয়াম রেঞ্জে কথা বলতেছি। আচ্ছা, আচ্ছা, এবারে বিষম বিভাজনের ফলে কি হবে তোরা আশা করি বুঝবি। বিষম বিভাজন মানে কি, সমান সমান বিভাজন না। তাহলে এই বিভাজনটা কেমন? অর্থাৎ আমি যদি ভাই তোকে বলি যে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা এইচ আর একটা হচ্ছে সিএল, তাদেরকে যদি আমি বাম পাশে লিখছি বোর্ডের, ডান পাশে লিখছি এই এইচসিএল, তাদের মধ্যে যে বিভাজনটা হবে ওই বিভাজনটার আমরা কি নাম দিতে পারবো? এই বিভাজনটা কেমন হয়? এই যে ভাইয়া হাইড্রোজেন, আমি একটু বড় করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে হচ্ছে ভাইয়া তোমার এই হাইড্রোজেন আর ক্লোরিন, এই হাইড্রোজেন আর ক্লোরিনের মাঝখানে দুজনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি, কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? আমরা জানি হাইড্রোজেন মেবি সম্ভবত 2.1 আর ক্লোরিন হচ্ছে 3.5, সো ফার ফার বেশি হচ্ছে আমাদের ক্লোরিন। যেহেতু তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, দেখা যায় এই বন্ধনের ইলেকট্রনগুলা সে নিজের দিকে টানে, নিজের দিকে টেনে সে তার বন্ধনটা ভেঙে দেয়। তখন বন্ধনটা ভাঙার ফলে সে নিজে হয় ইলেকট্রোনেগেটিভ, আর হাইড্রোজেনটা হয়ে যায় ইলেকট্রো পজিটিভ, যেটাকে আমরা বাংলায় বলি আংশিক ধনাত্মক এবং আংশিক হচ্ছে ঋণাত্মক। তো এই বন্ধনটা যখন ভাঙে দেখা যাচ্ছে এইচটা প্লাস হয়ে আলাদা থেকে যায়, প্লাস হচ্ছে ক্লোরিনটা মাইনাস হয়ে যায়। এই যে বিষম বিভাজনটা হইল, এই বিভাজনের ফলে আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়া, তোরা যদি একটু সুন্দরভাবে খেয়াল করো ব্যাপারটা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন একটা প্লাস তৈরি হয়েছে আর ক্লোরিন একটা মাইনাস তৈরি হয়েছে। তো কেমিস্ট্রির ভাষায় এই প্লাস এবং মাইনাসগুলোকে বলা হয় ক্যাটায়ন এবং হচ্ছে অ্যানায়ন, কিংবা একটা আয়ন তৈরি হয়েছে। আয়নটা পজিটিভ হইতে পারে, আয়নটা নেগেটিভ হইতে পারে, এবং এই পজিটিভ নেগেটিভ আয়নগুলোকে আমরা বলি হচ্ছে ক্যাটায়ন এবং হচ্ছে অ্যানায়ন। তার মানে আমি যদি সহজ ভাষায় বলি, বিষম বিভাজনের ফলে আমার আয়ন তৈরি হয়। কি কি আয়ন তৈরি হয়? ক্যাটায়ন এবং হচ্ছে অ্যানায়ন তৈরি হয়। তার মানে আমি বেসিক মানে কথাটা যদি তোকে এখানে লিখে দেই যে বিষম বিভাজনের ফলে আমাদের হচ্ছে কি তৈরি হয় ভাইয়া, আমাদের হচ্ছে আয়ন তৈরি হয়। তাহলে কেউ যদি আমাকে ভাইয়া প্রশ্ন করে যে সুষম বিভাজনে কি তৈরি হবে, আমাদের হচ্ছে ফ্রি রেডিক্যাল তৈরি হবে, আর বিষম বিভাজন হচ্ছে আমাদের আয়ন তৈরি হবে। এটা আমরা আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছি। রাফিজ ভেরি গুড ভাইয়া। শাখাওত লিখছে ভাই একবার রিপিট করেন, আমার হচ্ছে নেট চলে গেছিল। আচ্ছা আমি রিপিট করতেছি ভাইয়া, খুব সিম্পল। আমরা হচ্ছে বন্ধনের বিভাজন পড়তেছি। বন্ধনের দুই রকম বিভাজন থাকে, একটা হচ্ছে ভাইয়া সুষম বিভাজন, একটা হচ্ছে বিষম বিভাজন। সুষম বিভাজন কাদের মধ্যে হয়? যেমন দুইটা ক্লোরিন পরমাণুর মধ্যে যদি আমি বিভাজন ঘটাই, তখন দেখা যায় ক্লোরিন পরমাণুগুলো তাদের নিজস্ব ইলেকট্রনগুলোকে নিয়ে নিয়ে ভাগ হয়ে যায়। এই যে প্রত্যেকটা ক্লোরিন আলাদা আলাদাভাবে তাদের নিজের ইলেকট্রন নিয়ে ভাগ হয়ে গেল, তাদেরকে বলা হয় বন্ধনের সুষম বিভাজন। এবং এই যে প্রত্যেকটা ক্লোরিনকে আলাদাভাবে একটা স্পেশাল নামে ডাকা যায়, তাকে বলা হয় হচ্ছে ফ্রি রেডিক্যাল। তাহলে আমি শর্টকাট বলতে পারি যে সুষম বিভাজনের ফলে আমাদের তৈরি হচ্ছে ফ্রি রেডিক্যাল। আর যদি ভাই বিষম বিভাজন চিন্তা করিস, তাহলে আমি একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম, HCl নিলাম, আমি দেখতে পারলাম HCl তারা যে বন্ধনে যুক্ত আছে তার মাঝখানে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই বন্ধনের ইলেকট্রনগুলো সে নিজে থেকে বেশি টানে। বেশি টানার ফলে যে বন্ধনটা ভেঙে যায়, ওই ভাঙনটাকে বলা হয় হচ্ছে বিষম বিভাজন। কারণ এখানে হাইড্রোজেন হয় আংশিক প্লাস আর ক্লোরিন হয় আংশিক মাইনাস। যেহেতু তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার শক্তি বেশি, সে একদিকে টানতে পারে। যেহেতু সে একা সব কিছু টেনে ফেলে, তাই এখানে আর সুষম বিভাজনটা হয় না, বন্ধনের একটা বিষম বিভাজন হয়। এই বন্ধনটা ভাঙার ফলে আমি যদি মাঝখান দিয়ে এই বন্ধনটাকে ভেঙে দেই, তাহলে ভেঙে দেওয়ার ফলে এখানে একটা প্লাস তৈরি হয়েছে, একটা মাইনাস তৈরি হয়েছে। এই প্লাস মাইনাস তৈরি হওয়ার ঘটনাকে আমরা বলা হয় আয়ন। তো কেমিস্ট্রির ভাষায় এই প্লাস আয়নটাকে বলা হয় হচ্ছে ক্যাটায়ন, আর মাইনাস আয়নটাকে বলা হয় হচ্ছে অ্যানায়ন। তার মানে বিষম বিভাজনের ফলে আমাদের আয়ন তৈরি হবে। ওই আয়নগুলা কারা কারা? ওই আয়নগুলো হচ্ছে একটা ক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন। এতটুকু আশা করি ভাই সবাই বুঝছিস, একদম খুবই সিম্পল একটা বেসিক ব্যাপার ছিল এটা, এটা আশা করি বুঝছিস। এবার প্রশ্ন হচ্ছে এই যে ক্যাটায়ন অ্যানায়ন ভাইয়া পেলাম, এই ক্যাটায়ন অ্যানায়নের মাঝে হচ্ছে কোনটা কার্বো ক্যাটায়ন আর হচ্ছে কোনটা কার্বো অ্যানায়ন, এই দুইটা ব্যাপার আমরা একটু কথা বলবো।
তাহলে এটা আশা করি ক্লিয়ার যে বিভাজন কোনটা কীরকম হবে, কার ক্ষেত্রে কেমন বিভাজন হবে, কোন বিভাজনে কি তৈরি হবে। যেহেতু এই বিভাজন আমাদের আয়ন তৈরি হয়, একটা হচ্ছে আমাদের ক্যাটায়ন, আমি লিখে দিচ্ছি, একটা হচ্ছে আমাদের ক্যাটায়ন আর একটা হচ্ছে আমাদের অ্যানায়ন, এই দুইটা আয়ন তৈরি হয়। এখন এই দুইটা আয়নের পর আমরা দেখব যে আমাদের কোনটা হচ্ছে কার্বো ক্যাটায়ন আর কোনটা হচ্ছে ভাইয়া কার্বো অ্যানায়ন। তাহলে ভাই এটা একটু বোর্ড থেকে মুছে দিলাম। এই বেসিকগুলো ভাই তোরা জানিস, আমি কেন আলোচনা করে দিচ্ছি, এটার কারণ হচ্ছে যে পরীক্ষায় এমন হইতেই পারে কিছু টপিক যে টপিকগুলো আসলে তুই পড়ছিলি, বাট হচ্ছে তুই রিভিশন করার জন্য মনে ছিল না, বাট বেসিকটা যদি ক্লিয়ার থাকে ওই বেসিক থেকে হচ্ছে তুই প্রশ্নের অপশন দেখে ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবি। সো এই জন্য কিছু বেসিক ব্যাপার আলোচনা করে দিচ্ছি, যেহেতু উই হ্যাভ টাইম, সো কোনো আশা করি সমস্যা নাই। আচ্ছা, এবার আয় আমি হচ্ছে দুইটা জিনিস দেখাবো, যেহেতু আমরা হচ্ছে ওই দুইটা আয়ন পাচ্ছিলাম, একটা হচ্ছে ক্যাটায়ন একটা হচ্ছে অ্যানায়ন, তাহলে আমি এই পাশে লিখবো হচ্ছে কার্বো ক্যাটায়ন। এই টপিকগুলো ভার্সিটির জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইখান থেকে প্রশ্ন আসে, কি প্রশ্ন আসে তোরা অলরেডি ভাই জানিস, যে কার্বো ক্যাটায়নের সক্রিয়তার ক্রম কি, কিংবা স্থায়িত্বের ক্রম কি, কিংবা কার্বো অ্যানায়নের সক্রিয়তার ক্রম কি, কিংবা স্থায়িত্বের ক্রম কি, কিংবা ফ্রি রেডিক্যালের স্থায়িত্বের ক্রম কি, তাদের সক্রিয়তার ক্রম কি। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রচুর প্রচুর পরিমাণ আসে। সো এই ভুলগুলো করা যাবে না, খুবই সিম্পল। আজকে সহজ ইয়ের মাধ্যমে হচ্ছে ব্যাপারটা পড়াই দিব। দেখ, ক্যাটায়ন, কার্বো ক্যাটায়ন পড়াবো। তো কার্বো মানে হচ্ছে কার্বন আর ক্যাটায়ন মানে পজিটিভ, এটা জানি সবাই যে কার্বো মানে হচ্ছে কার্বন আর ক্যাটায়ন মানে হচ্ছে পজিটিভ। তার মানে কার্বনের যে পজিটিভ চার্জ আছে এটাকে আমরা হচ্ছে বলি কার্বো ক্যাটায়ন। এখন কার্বনের এই পজিটিভ চার্জটা কিভাবে হয়, যখন ভাইয়া দেখ খুব সিম্পল ব্যাপারগুলো, যখন এই কার্বনকে তুই ক্লোরিনের সাথে বন্ধনে তৈরি করাবি, এই কার্বন ক্লোরিনের বন্ধন হবে, কার্বনের হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা অলমোস্ট 2.5 আর ক্লোরিন হচ্ছে 3.5। যেহেতু ক্লোরিনটা অনেক বেশি, তাহলে বন্ধনের ইলেকট্রন সে তার দিকে টেনে নিবে, টেনে নিলে সে হয়ে যাবে আমাদের ডেল মাইনাস আর সে হয়ে যাবে হচ্ছে ডেল প্লাস। এই যে ডেল প্লাসটা পাইলি, এটাই কিন্তু ভাই কার্বো ক্যাটায়ন। আচ্ছা, ক্লোরিন 3 ওয়াট এবার 3.5, হ্যাঁ এটা একটু ভাই দেখে নিস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষা কিন্তু মাঝে মধ্যে এগুলো আসে। হ্যাঁ, কিছু ছোটো ছোটো ভার্সিটি, যেমন হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে মাঝে মধ্যে জাহাঙ্গীরনগরে আসে যে কার তড়িৎ মান কত, ফ্লোরিন কত, ক্লোরিন কত, ব্রোমোন, আয়োডিন এগুলো কত। আমরা যখন হচ্ছে আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়বো আমরা এগুলো বলে দিব, বাট তারপরে হচ্ছে এই টাইমে আসলে এটা সবারই জানা উচিত, সবাই এগুলো জেনে রাখবো। তো ক্লোরিন হচ্ছে আমাদের মেবি 3 বা 3.5 অ্যারাউন্ড হবে, একটু দেখে নিস ভাই। তো যাই হোক, আমার ব্যাপারটা ছিল এটা যে ক্লোরিনটা হচ্ছে নেগেটিভ হয় আর কার্বনটা পজিটিভ হয়। এই যে ভাই কার্বন পজিটিভ, এই কার্বন পজিটিভটাকে বলা হচ্ছে কার্বো ক্যাটায়ন, এই কার্বন পজিটিভটাকে বলা হয় কার্বো ক্যাটায়ন। রাইট, আশা করি কার্বো ক্যাটায়ন ব্যাপারটা বুঝছি। তাহলে কার্বো অ্যানায়নটা কি হবে, আমি যদি এই পাশে লিখি কার্বো অ্যানায়ন, তাহলে কার্বো অ্যানায়নটা কি হবে, ভেরি সিম্পল। কার্বো মানে হচ্ছে কার্বন আর অ্যানায়ন মানে হচ্ছে মাইনাস, তার মানে কার্বনের যে নেগেটিভ চিহ্ন, মাইনাস চিহ্ন, এটাকে বলি হচ্ছে আমরা কার্বো অ্যানায়ন। রাইট, আচ্ছা এটাকে আমরা কার্বো অ্যানায়ন বলি। এটা কিভাবে তৈরি হবে, যেমন খুব সিম্পল, কার্বন আর হাইড্রোজেনের যদি আমি বন্ড তৈরি করি, তাহলে হাইড্রোজেন হচ্ছে আমাদের 2.1, কার্বন হচ্ছে 2.5, তাহলে ইলেকট্রনগুলো সে তার নিজের দিকে টানবে, সে তার যদি নিজের দিকে টানে তাহলে এই কার্বনটা হয়ে যাবে ডেল নেগেটিভ, হাইড্রোজেনটা হয়ে যাবে ডেল পজিটিভ। এই যে কার্বনের ডেল নেগেটিভ একটা ব্যাপার ভাইয়া পাইলাম, এই ডেল নেগেটিভ বা এই কার্বনের এই ঋণাত্মক আয়নটাকে আমি বোঝাই যেটা হচ্ছে আমাদের একটা কার্বো অ্যানায়ন। তো সাধারণত একটা বিক্রিয়ায় কীভাবে কার্বো ক্যাটায়ন চিনবো, যদি দেখি কার্বন প্লাস আছে তাহলে আমাদের কার্বো ক্যাটায়ন, আর যদি দেখি মাইনাস আছে এটাকে আমরা বলেছি কার্বো অ্যানায়ন, কিংবা অনেকে শর্টকাটে বলে কার্বানায়ন। কোনো কথা, কোনো অসুবিধা নেই ভাইয়া, একই কথা। এই ব্যাপারগুলো বুঝছি। প্রশ্ন এখান থেকে কি আসে, হ্যাঁ জসিম আমাকে লিখছে ভাই ক্লোরিন 3 হবে, ঠিক আছে, থ্যাংক ইউ জসিম, ক্লোরিন তাহলে 3, আমি একটু ভুল করতেছিলাম। তো এইবার আমাদের কাজ হচ্ছে তাদের প্রশ্ন পরীক্ষায় কি আসে, তাদের প্রশ্ন যে ব্যাপারগুলো আসে তাদের ডিগ্রি থেকে প্রশ্ন আসে। তো প্রথম কথা হচ্ছে তাদের ডিগ্রিগুলো আমরা চিনি কিনা, আমি এই দুইটা জিনিস মুছে দিয়ে তাদের ডিগ্রিগুলো একটু চিনাবো। আমাদের এই যে কার্বনটা আছে ভাই, দেখ বেসিক ব্যাপারটা বুঝি, তোরা ডিগ্রি বুঝিস কিনা। হ্যাঁ, এই যে কার্বন, তার যে 4টা হাত আছে, তার 4টা হাতের একটা হাতকে আমি যে কোনো একটা মূলক দিয়ে ধর ফিল আপ করে দিলাম, বা এখানে এসে যে কোনো একটা মূলক যুক্ত হইলে, যে কোনো মূলক ধর আমি অ্যালকোহলই দিলাম, সাপোজ এসে কথার কথা, আমি এখানে কি দিলাম, আমি এখানে অ্যালকোহলটাই দিলাম। এই যে বাকি 3টা হাত আছে, তাহলে সাধারণত আমাদের এই মিথেনের বাকি 3টা হাতে কি থাকে ভাই, 3টা এরকম হাইড্রোজেন থাকে না, 3টা কিন্তু এরকম হাইড্রোজেন থাকে।
এই তিনটা হাইড্রোজেন হলো এই হাতটাকে সাধারণত এই ওএসটাকে আমরা আর কিছু গণনায় ধরি না, এটার মতো তো এটা থাকেই থেকে যায়। বাট বাকি যে অংশটুকু আছে, আমি যদি তোকে একটু নীল কালি দিয়ে ব্যাপারটা দেখাই, এই যে বাকি অংশটুকু আছে তিনটা হচ্ছে কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন, এই মূলকটাকে বলা হয় মিথাইল মূলক। এটাকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে আমরা মিথাইল মূলক। এটাকে বলি হচ্ছে আমরা মিথাইল মূলক। যখন হচ্ছে তোর এই কার্বনটার সাথে, তোর এই কার্বনটার, এটা তো আমি এই হাতটা তো থাকলো, এটা নিয়ে আমার কোনো কথা নাই। হ্যাঁ, এখানে হচ্ছে আমি একটা হাইড্রোজেন দিলাম, এখানে আমি একটা হাইড্রোজেন দিলাম। একটা হাইড্রোজেন যদি একটা অ্যালকাইল গ্রুপ অর্থাৎ আর দ্বারা রিপ্লেস হয়ে যায়, আমি আরটাকে একটু ব্লু কালার দিয়ে লিখি, তাহলে ব্যাপারটা তুই ধরতে পারবি। একটা আর দ্বারা রিপ্লেস হয়ে যায়, তখন এই কার্বনটাকে আমরা বলি বা এই গ্রুপটাকে বলে হচ্ছে 1 ডিগ্রি। কথা বুঝতে পারছি? এখানে আমাদের যে কোনো একটা গ্রুপ আছে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, যে অ্যালকোহল থাকতে পারে, যে কেউ থাকতে পারে। আচ্ছা, আমি ধরে নিলাম, কথার কথা আসছে, আমি ধরে নিলাম আমাদের এই কার্বনটা প্লাস, যেহেতু কার্বোক্যাটায়নের পাশে আমি লিখতেছি এই কার্বনটা প্লাস, এই কার্বনটা হচ্ছে প্লাস, তাহলে এটা যেহেতু মিথাইল মূলক ছিল, এই প্লাস আয়নের জন্য তার নাম হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। আমি যদি নিচে লিখি, এটার নাম হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। রাইট? আচ্ছা, এইবার এই কার্বোক্যাটায়নের একটা হাত যদি, একটা হাইড্রোজেন যদি আমি আর দ্বারা রিপ্লেস করে দেই, তখন এটাকে বলা হয় হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমি আর পুরো নামটা লিখতেছি না, জাস্ট বুঝে নে তারা 1 ডিগ্রি। আমি 2 ডিগ্রি কিভাবে বুঝবো? আমার যখন এই মূলকটার সাথে সি প্লাস এই মূলকটার সাথে এখানে একটা হাইড্রোজেন থাকবে এবং বাকি দুইটা হাত দুইটা আর দ্বারা হচ্ছে রিপ্লেস হয়ে যাবে, তখন আমি এটাকে বলবো হচ্ছে আমাদের 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কেন কার্বোক্যাটায়ন? কারণ এটা হচ্ছে কার্বন প্লাস। আর 2 ডিগ্রি কেন? কারণ আমার দুইটা হাত হচ্ছে দুইটা অ্যালকাইল গ্রুপ দ্বারা হচ্ছে রিপ্লেস হয়ে গেছে। আমি যদি আরেকটা খেয়াল করি, তাহলে এই যে হচ্ছে সি প্লাস, তার তিনটা হাতই হচ্ছে আমার তিনটা অ্যালকাইল গ্রুপ অর্থাৎ আর দ্বারা রিপ্লেস হয়ে গেছে। তখন আমি এই যে আমাদের এই কার্বোক্যাটায়নটা আছে, এটাকে আমরা বলতে পারবো হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো সহজ কথা হচ্ছে, একদম সিম্পল লজিক বা সিম্পল কথা হচ্ছে, যখনই আমি কোনো কার্বনের পাশে তিনটা আর গ্রুপ দেখতে পাবো, যেহেতু তিনটা আর গ্রুপ, তাহলে তার নাম হবে হচ্ছে 3 ডিগ্রি। যদি দেখি দুইটা আর গ্রুপ, তার নাম হবে 2 ডিগ্রি। যদি দেখি একটা আর গ্রুপ, তার নাম হবে 1 ডিগ্রি। আর যদি কোনো আর গ্রুপই না দেখি, তাহলে তার নাম হবে 0 ডিগ্রি। তাই না? না, 0 ডিগ্রি বলতে আসলে কোনো কিছু নাই, এটা একটা মানে ভুল কথা। 0 ডিগ্রি বলতে কিছু নাই, ওই কোনো যদি অ্যালকাইল গ্রুপ না থাকে, ওইটার নাম হচ্ছে ভাই মিথাইল। যদি সেটা কার্বোক্যাটায়ন হয় তাহলে মিথাইল কার্বোক্যাটায়ন, যদি ফ্রি রেডিক্যাল হয় তাহলে মিথাইল ফ্রি রেডিক্যাল, যদি অ্যানায়ন হয় তাহলে মিথাইল কার্বো অ্যানায়ন, এইভাবে আমরা বলি তাদেরকে। তার মানে 0 ডিগ্রি বলতে কিছু নাই, এটা কিন্তু একটু ভাই সবাই খেয়াল রাখিস। তার মানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এই ডিগ্রির ব্যাপারগুলো ভাই বুঝতে পারলাম। এইবার ডিগ্রির ব্যাপার যদি ভাই বুঝতে পারি, এখন হচ্ছে আমরা আমাদের মেইন টপিক্সে চলে যাব। আমি যদি আমাদের মেইন টপিক্সে যাই, কারো মোছা দরকার নাই, খাতায় যেভাবে আছে এটা থাক, আমি জাস্ট সুন্দর করেছি ব্যাপারটা তোকে এখানে এঁকে দিচ্ছি। এই একটা কার্বন প্লাস ছিল, হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, হ্যাঁ, তারই একটা ফাঁকা, এখানে যে কোনো একটা মূলক থাকবে, আমরা ওটা লিখলাম না, জাস্ট প্লাস দিয়ে বুঝাইলাম এটা আমাদের কার্বো ক্যাটায়ন। তো এইবার এটা হচ্ছে আমাদের মিথাইল কার্বো ক্যাটায়ন, আমি এখানে লিখে দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষায় প্রশ্ন আসে তাদের সক্রিয়তার ক্রম কিংবা স্থায়িত্বের ক্রম, অর্থাৎ একটা বিক্রিয়ায় তাদেরকে যখন কেউ অ্যাটাক করবে, তখন তারা কে কতটুকু সক্রিয়, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, এই মিথাইল কার্বোক্যাটায়ন তাদের মাঝখানে তাদের সক্রিয়তা কিংবা কে কতটুকু স্থায়ী বিক্রিয়া করতে চায় না বা কে কত ফাস্ট বিক্রিয়া করতে চায়, এটার একটা ক্রম আমাদের জানা লাগে পরীক্ষার জন্য, ভর্তি পরীক্ষার জন্য। এই ক্রম জানার জন্য সবচেয়ে সহজ, আমার বিভিন্ন 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 জন বিভিন্নভাবে শিখছিস, কোনো অসুবিধা নাই, বাট আমি যেভাবে সহজভাবে শিখাই, খুব সিম্পল কথাবার্তা দেখবে। যেহেতু এটা কার্বোক্যাটায়ন, যেহেতু এটা কার্বোক্যাটায়ন, এই ব্যাপারটা একটু খেয়াল রাখিস। যেহেতু এটা কার্বোক্যাটায়ন, তার মানে এটা হচ্ছে সি প্লাস। যেহেতু এটা সি প্লাস, তার প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে তার মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে। একটা পরমাণু সে যত বেশি পজিটিভ চার্জ ধারণ করবে, তার ইলেকট্রনের ঘাটতি তত বেশি, সে তত তাড়াতাড়ি তার ইলেকট্রন পেতে চাবে, তার খিদা বেশি, তার তাড়াতাড়ি খাওয়া দরকার। যত পজিটিভ চার্জ তার বেশি হবে, সে তত তাড়াতাড়ি বিক্রিয়া করতে চাবে। তাড়াতাড়ি বিক্রিয়া করতে চাওয়ার মানে হচ্ছে তার সক্রিয়তা বেশি। কিভাবে মনে রাখলাম? কার্বোক্যাটায়ন সি প্লাস,
এই সি প্লাসটা, এই যে চারটা সি প্লাস আছে মিথাইল কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, চারটা প্লাসের মাঝখানে আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে কার প্লাসের পরিমাণ বেশি। যার প্লাসের পরিমাণ বেশি, যার ধনাত্মক চার্জের পরিমাণ বেশি, তার খিদা বেশি, সে তাড়াতাড়ি বিক্রিয়া করতে যাবে। তাহলে আমি যদি তাদের মাঝখানে এই ব্যাপারটা একটু দেখতে চাই, তাহলে আমি যদি সহজ ভাষায় বলি যে কার্বোক্যাটায়নটার সক্রিয়তা আমি কিভাবে বুঝতে পারবো, আমি বুঝতে পারবো যার পজিটিভ চার্জ বেশি তার সক্রিয়তা তত বেশি। কার্বো অ্যানায়ন নিয়ে আমরা একটু পরে কথা বলবো। এইবার আমার কাজ হচ্ছে ভাইয়া তোদেরকে দিয়ে দিয়ে আস্তে আস্তে আমরা বের করতে চাচ্ছি যে কার ক্ষেত্রে হচ্ছে আমাদের পজিটিভ চার্জের পরিমাণ বেশি। তাহলে চল ভাইয়া আমরা একটু দেখি এই চারজনের মাঝখানে মিথাইল কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, তাদের মাঝখানে কার হচ্ছে কার্বোক্যাটায়নের চার্জ বেশি। আচ্ছা, আমি ধরে নিলাম এই যে আমাদের মিথাইল প্লাসটা আছে তার আশেপাশে তো আর কোনো গ্রুপ নাই, এক্সট্রা কোনো গ্রুপ নাই, তিন দিকে তিনটা হাইড্রোজেন আছে। তো সাধারণত যেহেতু তার প্লাস তার জায়গায় আছে, তার বাইরে থেকে কেউ কোনো কিছু দিচ্ছে না, তার কাছ থেকে কেউ কোনো কিছু নিচ্ছেও না, তাহলে আমি ধরলাম, সাপোজ জাস্ট ধরার কথা, যে আমি ধরে নিলাম তার প্লাস চার্জের পরিমাণ এরকম, ধর এরকম চারটা প্লাস চার্জ আছে তার, জাস্ট ধরার কথা, এটা কিন্তু আমি মাপি নাই, গুনিও নাই, ধরে নিলাম তার পজিটিভ চার্জের পরিমাণ এতটুকু। এইবার আমি যদি 1 ডিগ্রিতে যাই ভাইয়া, খেয়াল কর এই কার্বনের আশেপাশে দুইটা হাইড্রোজেন গ্রুপ বাদেও একটা নতুন এক্সট্রা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের এই অ্যালকাইল গ্রুপটা, অর্থাৎ এই আর। এবং আশা করি এটা ভাইয়া সবাই জানিস, আমাদের এই অ্যালকাইল গ্রুপ আর হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কিংবা ইলেকট্রন দাতা। সে সুযোগ পাইলেই ইলেকট্রন দান করে, সে মহাদানবীর, সে দানশীল, রোজার মাসে তার অনেক ভূমিকা থাকে, সে প্রচুর দান করতে পারে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ইলেকট্রন দাতা গ্রুপ, আমি লিখে দিচ্ছি ইলেকট্রন দাতা গ্রুপ। এটা আশা করি সবাই জানিস, যারা জানিস না তারা মনে রাখ যে অ্যালকাইল গ্রুপটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কিংবা ইলেকট্রন দাতা। তো এটা যেহেতু ভাই ইলেকট্রন দাতা, তার মানে আমাদের এই কার্বন পজিটিভটাকে আমাদের এই একটা আর কিছু পরিমাণ ইলেকট্রন দিচ্ছে। আমি ধরে নিলাম যেহেতু সে কিছু পরিমাণ ইলেকট্রন পাচ্ছে, যেহেতু কিছু নেগেটিভ পাচ্ছে, নেগেটিভ পাওয়ার কারণে তার প্লাসের পরিমাণ নিশ্চয়ই আর আগের মতো থাকবে না, কিছুটা কমবে। আমি ধরে নিলাম এই কমার পরিমাণটা হচ্ছে একটা প্লাস কমে গেছে, এই পরিমাণটা হচ্ছে ভাই তিনটা প্লাস। খুব সহজ ব্যাপার, খুবই সিম্পল। তার মানে এই একটা আর কিছু ইলেকট্রন দিচ্ছে, তার মানে এখানে তার প্লাসের পরিমাণ কিছু কমতেছে। আমি যদি ভাই 2 ডিগ্রির ক্ষেত্রে একটু চিন্তা করি, আমি 2 ডিগ্রির আশেপাশে দেখতে পাবো যে আমাদের কার্বনের পাশে দুইটা অ্যালকাইল গ্রুপ আছে, অর্থাৎ দুইটা অ্যালকাইল গ্রুপ দুই দিক থেকে আমরা এই কার্বনকে কি দিচ্ছে ভাইয়া, ইলেকট্রন দিচ্ছে। আর ইলেকট্রন মানেই হচ্ছে নেগেটিভ কোনো কিছু, নেগেটিভ কোনো কিছু যখন এই প্লাসের কাছে যাবে তখন তার প্লাসের পরিমাণ আর আগের মতো থাকবে না, কিছু পরিমাণ কমে যাবে। কতটুকু কমবে, যেহেতু এখানে দুইটা অ্যালকাইল গ্রুপ, তাহলে অবশ্যই 1 ডিগ্রির চেয়ে আরো কমে যাবে। আমি পরিমাণটা ধরে দিলাম যে দুইটা প্লাসের পরিমাণ, জাস্ট তোর বোঝার জন্য, যেন তুই ব্যাপারটা রিলেট করতে পারিস ভাইয়া যে এই পরিমাণটা কেমন হইতে পারতো। আমি যদি 3 ডিগ্রির ক্ষেত্রে ভাই চিন্তা করি, তাহলে 3 ডিগ্রিতে ভাই খেয়াল কর তিন পাশ থেকে তিনটা অ্যালকাইল গ্রুপ আমাদের এই কার্বনিয়াম আয়নটাকে, অর্থাৎ কার্বন পজিটিভটাকে ইলেকট্রন দিচ্ছে। এই প্লাসের কাছে আমার প্রতিনিয়ত তিন দিক থেকে ইলেকট্রন যাচ্ছে, তাহলে অবশ্যই আমি শিওর এটা বুঝতে পারতেছি তার পজিটিভের পরিমাণ অনেকটাই কমে গেছে, প্রায় নিউট্রাল পর্যায়ে। বাট নিউট্রাল তারপরে হচ্ছে না, যেহেতু সে একটা পজিটিভ জিনিস। হ্যাঁ, এখানে আমাদের হচ্ছে প্লাসের পরিমাণ হচ্ছে জাস্ট একটা প্লাস আছে, বেশি পরিমাণ প্লাস এখানে আর নাই। তাহলে আশা করি যে কার্বনের এই পজিটিভিটির যে ব্যাপারটা, আশা করি ভাই তোরা বুঝছিস। যেহেতু ভাই পজিটিভিটি আমরা বুঝে গেছি, তাহলে এখন আমি একটা কনক্লুসিভ ডিসিশন এইভাবে আসতে পারবো। আমি তোকে বলছিলাম যেহেতু এটা কার্বোক্যাটায়ন, তার পজিটিভ চার্জ যত বেশি হবে তার সক্রিয়তা, মনে রাখিস কথাটা ভাই, সক্রিয়তা তত বেশি হবে। আমি লিখে দিব বোর্ডের পাশে যে তার সক্রিয়তা তত বেশি হবে। এখন আমি যদি উপরে এই সক্রিয়তার সিরিজটা লিখে দিতে চাই তোকে, তাহলে ব্যাপারটা কেমন হবে? আমরা জানি যে পজিটিভ চার্জ যত বেশি হবে, একটা ভালো করে বুঝি, বাকিগুলো অটোমেটিক আমি অ্যান্সার করতে পারবো। এবং বুদ্ধিমানের কাজ হবে একটা বুঝে একটার মাধ্যমে বাকিগুলো অ্যান্সার করে ফেলা। তাহলে আমি তোদেরকে পড়াচ্ছি কিন্তু সক্রিয়তার ক্রম। হ্যাঁ, আমি তোদেরকে পড়াচ্ছি তাহলে সক্রিয়তার ক্রম, এবং সক্রিয়তার ক্রম পারলে স্থায়িত্বের ক্রম পারবে না এমন কেউ আমাদের মধ্যে নাই এখানে, আশা করি। কারণ আমরা জানি যে একটা জিনিস যত বেশি সক্রিয় সে তত কম স্থায়ী, কারণ স্থায়িত্ব এবং সক্রিয়তা দুইটা শব্দ কিন্তু বিপরীত।
একটা জিনিস সক্রিয় মানে হচ্ছে সে তাড়াতাড়ি বিক্রিয়া করতে চায়, আর একটা জিনিস স্থায়ী মানে হচ্ছে সে বিক্রিয়া করতে চায় না। তাহলে যে বেশি সক্রিয় তার স্থায়িত্ব অনেকটাই কম। তার মানে এই সক্রিয়তার ক্রমের সাথে স্থায়িত্বের ক্রমের জাস্ট ডিফারেন্সটা হচ্ছে উল্টা। সো আমি যদি একটা বের করতে পারি, আমি বাকিটা অটোমেটিক্যালি বের করতে পারবো, রাইট? হুম। আমাকে জয়িতা লেখছে, জি ভাইয়া, মিথাইলের ক্ষুধা বেশি, তার সক্রিয়তা বেশি। ক্ষুধা শব্দটা ভাই নিস না, আমি নিয়েছিলাম, আমার খিদা লেগে গেছে অলরেডি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। হুম, কমেন্টে হচ্ছে যে দেখছো, কমেন্টে কিন্তু অলরেডি এইসব ব্যাপার নিয়ে মোটামুটি একটু লেখালেখি হয়ে যাচ্ছে, রোজাদার, খিদাদার, এইসব ব্যাপার টেপার আসতেছে। আচ্ছা, এইবার তাহলে সক্রিয়তার ক্রম ব্যাপারটা কি? সক্রিয়তার ক্রম কেমন হবে? যেহেতু পজিটিভ চার্জ তার সবচেয়ে বেশি, তাহলে আমি ক্রমটা লিখে দিই তোদেরকে কর্নারে। সেটা হচ্ছে আমাদের মিথাইল কার্বোক্যাটায়ন অর্থাৎ CH3+ যেটা, এটা হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয় হবে। তারপর হচ্ছে সক্রিয় হবে আমাদের 1 ডিগ্রি, তারপর হচ্ছে আমাদের ভাইয়া 2 ডিগ্রি, তারপর হচ্ছে আমাদের 3 ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয় হবে। ওই যে বোর্ডের কর্নারে আমি কিন্তু ভাইয়া তোদেরকে ক্রমটা লিখে দিছি। আপনি এই ক্রমটা আমাদের পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। এটা যদি একটা কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম হয়, এইবার ভাইয়া তোরা যদি খুব বেশি বোকা না হস, তাহলে আমাকে একটু বল কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম কি হবে? একটু কষ্ট করে ভাইকে কমেন্ট বক্সে লিখে দিবি যে এটা যদি কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম হয়, তাহলে এটার স্থায়িত্বের ক্রম কি হবে? যারা চালাক তারা পুরোটা লিখবে না, তারা একটা সেন্টেন্স লিখবে, একটা শব্দ লিখবে যে ভাইয়া বিপরীত, সহজ কথাবার্তা। অর্থাৎ এই চিহ্নটা জাস্ট উল্টে যাবে। 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্থায়ী হবে, তারপর 2 ডিগ্রি হবে, তারপর হচ্ছে 1 ডিগ্রি হবে, তারপর হচ্ছে মিথাইল হবে। জাস্ট উল্টে যাবে। আমি কিন্তু সবগুলো পড়াবো না। হ্যাঁ, আমি কিন্তু এখন, তোরা যেহেতু স্মার্ট, ভেরি গুড, রাফিস লিখছে ভাই উল্টো হবে, শাখাওয়াত লিখছে ভাই জাস্ট উল্টাটা হবে। আমি কিন্তু এখন স্মার্ট, তোরা যেমন স্মার্ট আমি কিন্তু স্মার্ট হয়ে গেছি। আমি কিন্তু একটা দিয়ে তিনটা পড়াই দিব। কি তিনটা পড়াবো জানিস? কার্বোক্যাটায়ন দিয়ে হচ্ছে কার্বো অ্যানায়ন পড়াবো, ফ্রি রেডিকেল পড়াবো, এই তিনটে পড়াই দিব। কিভাবে? কত সহজ দেখ। এই যে এতক্ষণ তোদের সাথে ভাইয়া বক বক করলাম, এতক্ষণ বক বক যা করলাম, এই সবগুলা কথা প্রযোজ্য হচ্ছে কার্বোক্যাটায়নের জন্য যেমন সত্য, সেম গোস ফর হচ্ছে ফ্রি রেডিকেল, সেম গোস ফর হচ্ছে, হ্যাঁ জসিমউদ্দিন লিখছে ভাইয়া অপোজিট হবে। তারপর হচ্ছে কুয়াশা লিখছে জাস্ট উল্টাটা হবে। ভেরি গুড, তোরা চালাক আছিস। হ্যাঁ, তোরা যে চালাক স্মার্ট এটা আমি বুঝে গেছি। হ্যাঁ, গৌরী শাহ লিখছে ভাইয়া উল্টাটা হবে। শাকিল লিখছে ইমোজি দিয়ে বুঝিয়ে দিলাম। শাকিল তুই তো সুপার স্মার্ট ভাইয়া। জোস। আচ্ছা দেখ, পড়ায় তোদেরকে পড়ায় খুব মজা, মানে আসলে এরকম কোর পোলাপন থাকলে পড়ায় মজা আছে। আচ্ছা, তাহলে ভাইয়া এটা সক্রিয়তার ক্রম, তার উল্টোটা স্থায়িত্বের ক্রম। তাহলে এটা বুঝলাম, একটা একটা করে কথা ক্লিয়ার করি। সক্রিয়তা যা, স্থায়িত্ব তার বিপরীত হবে। এই এই জিনিসটা আমার ক্লিয়ার। তার মানে আমি সব মুখস্থ করবো না, সব শিখতে যাবো না, আমি এত বলদ না, আমাকে স্মার্ট। হ্যাঁ, 2021 সাল, হ্যাঁ 5G বাংলাদেশে চলে আসছে, সো একটু স্পিডটা বেশি হবে নিজের মধ্যে। এবার এবার আয়, যে যেহেতু আমি এটা বুঝে গেছি, কার্বোক্যাটানের সাথে কার মিল আছে জানিস ভাইয়া? কার্বোক্যাটানের সাথে একদম এক্স্যাক্টলি হুবহু মিল হচ্ছে ফ্রি রেডিক্যাল। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে এই যে কার্বোক্যাটায়নটা আমাদের আছে, তার সাথে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেম হচ্ছে, আমি নিচে তীরচিহ্ন দিয়ে লিখে দিলাম ফ্রি রেডিক্যাল। অর্থাৎ কার্বোক্যাটায়নের স্থায়িত্ব সক্রিয়তার ক্রম যা হবে, ফ্রি রেডিক্যাল এবং ফ্রি রেডিক্যালেরও সেম সক্রিয়তার ক্রম হবে, সেম স্থায়িত্বের ক্রম হবে। তাহলে আমি কিন্তু ভাই দুইটা জিনিস তোকে শেষ করে দিলাম। আমি একটা এই জন্যই অনেক সময় নিয়ে তোকে বুঝেছি। জাস্ট পার্থক্য হচ্ছে ফ্রি রেডিক্যালের সময় কার্বনের এই প্লাসের জায়গায় ডট ডট চিহ্নগুলো থাকবে, ডট ডট চিহ্ন থাকবে। ওই ডট ডট চিহ্ন তোর দেখার বিষয় না, বিষয় হচ্ছে মনে রাখার যে কার্বোক্যাটায়ন এবং হচ্ছে ফ্রি রেডিক্যাল এই দুইজনের সেম, তাদের সবার সবকিছু সেম হবে। তার মানে ফ্রি রেডিক্যালের জন্য আমার সক্রিয়তার ক্রম হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল, 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, সেম অফ কার্বোক্যাটায়ন, সেম এস কার্বোক্যাটায়ন, রাইট? আচ্ছা, এবার আয়, আমি যেহেতু ফ্রি রেডিক্যাল বুঝে গেলাম, কার্বোক্যাটায়ন বুঝে গেলাম, শিওর আমি বাকি যে আমার কার্বো অ্যানায়ন আছে এটা আশা করি ভাই তবে তোরা সবাই বুঝবি। আমি তোদেরকে বুঝাবো না, জাস্ট সিম্পলি আমি তোদেরকে ব্যাপারটা বলে দিব এখানে, যে কার্বো অ্যানায়ন যে ব্যাপারটা আছে দেখ, একটা হচ্ছে কার্বো ক্যাটায়ন আর একটা হচ্ছে কার্বো অ্যানায়ন।
একটা হচ্ছে কার্বন পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তাহলে কার্বো ক্যাটায়ন যদি পজিটিভ হয় আর কার্বো অ্যানায়ন যদি তার বিপরীত হয়, তাহলে কার্বো ক্যাটায়নের সক্রিয়তার ক্রম যদি এটা হয়, তাহলে কার্বো অ্যানায়নের সক্রিয়তার ক্রমটা কি হওয়া উচিত? এক্স্যাক্টলি এই সক্রিয়তার ক্রমের ঠিক উল্টাটা হওয়া উচিত, রাইট? তাহলে তাহলে এবার আমি যদি এটার সক্রিয়তার ক্রম লিখি, তাহলে এটার সক্রিয়তার ক্রম কি হবে? এটার সক্রিয়তার ক্রম হবে যে আমাদের 3 ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয়, তারপর হচ্ছে 2 ডিগ্রি কার্বো অ্যানায়ন সবচেয়ে বেশি সক্রিয়, তারপর হচ্ছে 1 ডিগ্রি, এবং সবার শেষ হচ্ছে মিথাইল কার্বো অ্যানায়ন হচ্ছে তারপরে সক্রিয়। দেখ আমি কিন্তু একটা দিয়ে তোকে 3টা পড়াইলাম, এই জন্য একটা আমি অনেক সময় নিয়ে পড়াইছি। হ্যাঁ, আশা করি ব্যাপারটা বুঝছিস, এবং কমেন্ট বক্সে অবশ্যই ভাই সবাই লিখবে আমাকে যে জি ভাইয়া আমরা এই ব্যাপারটা ধরতে পারছি, যে আপনি হচ্ছে এটা আমাদেরকে বুঝাই দিয়েছেন যে কার্বো ক্যাটায়ন ফ্রি রেডিক্যাল সেম, তারা দুজন একই জিনিস, তাদের সক্রিয়তা স্থায়িত্ব একই হবে। কিন্তু যেহেতু কার্বো ক্যাটায়ন প্লাস আর কার্বো অ্যানায়ন হচ্ছে মাইনাস, একে অপরের বিপরীত, তাহলে আমাদের কার্বো অ্যানায়ন আর কার্বো ক্যাটায়নের ডিফারেন্সটা হবে হচ্ছে জাস্ট উল্টো। অর্থাৎ এটা যদি হয় আমাদের কার্বো ক্যাটায়নের সক্রিয়তার ক্রম, তাহলে কার্বো অ্যানায়নের সক্রিয়তার ক্রম হবে হচ্ছে আমাদের 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি এবং মিথাইল কার্বো ক্যাটায়ন। তাহলে স্থায়িত্ব কি হবে? স্থায়িত্ব হবে জাস্ট এটার উল্টা। আমি এটার স্থায়িত্বটা তাহলে নিচে লিখে দিচ্ছি। এটার স্থায়িত্ব হবে, যেহেতু বিপরীত ব্যাপার বলতেছি, তাহলে এটা হচ্ছে আমাদের ভাই আগে হচ্ছে মিথাইলটা হবে, তারপর হচ্ছে 1 ডিগ্রি, তারপর হচ্ছে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 3 ডিগ্রি। এই 3টা ব্যাপার একদম ফুলফিল ক্লিয়ার কিনা, পরীক্ষা পর্যন্ত আর কারো কোনো ঝামেলা হবে কিনা, সবাই একটু ভাইয়ের কমেন্ট বক্সে একটু কষ্ট করে ওয়াই লিখে দে, কিংবা কারো কোনো প্রবলেম থাকলে ভাইকে ব্যাপারটা শেয়ার কর যে ভাই আমি ব্যাপারটা বুঝি না, আমার একটু ঝামেলা আছে। আশা করি কারো ঝামেলা থাকার কথা না, কারণ এটা আমাদের খুবই একটা মজার টপিক ছিল এবং খুবই সিম্পল, একটা পারবো সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আব্দুর রহমান লিখছে ভাই বুঝছি। হ্যাঁ রাফিজ, যেভাবে যেভাবে তোর মনে রাখার সুবিধা। শাখাওয়াত হোসেন শুভ লিখছে ভাই ক্লিয়ার, তারপর হচ্ছে আমাদের রিফাত লিখছে ভাই ক্লিয়ার, ভেরি গুড ভাইয়া। তাহমিনা লিখছে ভাই অবশ্যই ক্লিয়ার, সাইম মোস্তাফিজ লিখছে ভাই ক্লিয়ার, ভেরি গুড। সবাই আমাকে একটু ব্যাপারটা লিখে দে, এবং যে যেভাবে মনে রাখতে পারিস। আমার কাছে মনে হয় আমি এইভাবে মনে রাখতে পারলে সুবিধা। কেন সুবিধা? কারণ দেখ একটা মনে রাখবো, কার্বো ক্যাটায়ন কার্বন প্লাস, তার মানে সক্রিয়তা আমি জানি, তাহলে ফ্রি রেডিকেলের সক্রিয়তা আমি জানি, তাহলে আমি কার্বো অ্যানায়নের সক্রিয়তা জানি, কারণ এটার সাথে এটা বিপরীত। আর স্থায়িত্ব কি হবে? স্থায়িত্ব হচ্ছে প্রত্যেকটা সক্রিয়তার উল্টাটা, কারণ স্থায়িত্ব সক্রিয়তা দুটো হচ্ছে একটা অপরটার বিপরীত শব্দ। এটা আশা করি ভাই তোরা ক্লিয়ার। এটা যদি ক্লিয়ার হোস তাহলে আমি ভাই বোর্ডটা মুছে দিলাম, ভাইকে একটু কমেন্ট বক্সে লিখে দিস। ভাইয়া চলে যাব হচ্ছে আমাদের বিকারকের মধ্যে। বিকারক ভাইয়া পড়াবো হচ্ছে তোদেরকে এখন বিকারক। বিকারক বেলা খুবই ইজি, জাস্ট আমার চিনার লাগে কোনটা কোন ধরনের বিকারক, এবং বিকারকগুলো আসলে কি এটাও একটু বোঝা দরকার আছে। জাস্ট ছোট্ট করে হচ্ছে তোদেরকে ভাই বেসিকটা দিয়ে দিব। ওকে রিভার, থ্যাংক ইউ ভাইয়া। শাকিল লিখছে ভাই ক্লিয়ার, গৌরী লিখছে, নীলেমানি লিখছে ভাই ক্লিয়ার। আচ্ছা অনেককে হচ্ছে আমি পড়তে পারতেছি এবং অনেকের নামই আমার মনে আছে। আমাদের সাথে তোরা এই এখনো জয়েন করতে পারিস নাই, কারণ আমাদের স্টুডেন্ট কিন্তু আরও বেশি, এখন অলরেডি মাত্র 20 জন দেখতেছে আমাদেরকে। সো কুয়াশা লিখতে হচ্ছে ভাই ঠিক আছে ক্লিয়ার, ওকে। সো ভাই এবার আয় আমরা হচ্ছে বিকার টপিকটা পড়বো, আমি হচ্ছে এটাকে একটু ক্লিয়ার করে লিখি। বিকারক। এখন বিকারকটা বুঝার জন্য তোকে আমি সিম্পলি একটা হচ্ছে রিয়াকশন দেখাই, তুই আশা করি ব্যাপারটা বুঝবি, এবং তুই বেসিকটা দেখ যে বিকারকগুলো কোত্থেকে আসে আসলে। যেমন এই কার্বন, তার এই হাতগুলোতে হচ্ছে তোর হাইড্রোজেন আছে, হ্যাঁ এই হাইড্রোজেন, এবং সাথে হচ্ছে ধর আমাকে হ্যালোজেন একটা মূলক দিয়ে আছে, এইটার সাথে আমি একটা হাইড্রোক্সিলের বিক্রিয়া দিব। আমরা জানি হাইড্রোক্সিলটা হচ্ছে নেগেটিভ, তার রিয়াকশন দিব। তো সাধারণত এই যে কার্বনের সাথে এই হ্যালাইড মূলক, এই হ্যালাইড মূলকটা হয় মাইনাস, আর এটা হয় হচ্ছে আমাদের প্লাস।
এটা মোটামুটি আমরা বিক্রিয়াতে সবাই জানি যে এই হ্যালাইড মূলকটা হচ্ছে আমাদের ঋণাত্মক হয় আর কার্বনটা হয় পজিটিভ, এবং কারণগুলো তোদেরকে একটু আগে ভাইয়া পরে আসছে যে কার্বন পজিটিভ হলে তাকে আমরা কি বলি। এই যে ওএইচ মূলকটাকে নিয়ে আমি তার সাথে বিক্রিয়া করতেছি, দেখা যায় বিক্রিয়ার মেকানিজমটা এমন যে এই ওএইচ মূলকটা এসে এই কার্বনের পজিটিভটাকে হচ্ছে অ্যাটাক করে। এই কার্বনের পজিটিভটাকে অ্যাটাক করে তখন তার বিক্রিয়ার রূপটা এমন দাঁড়ায়, এই হচ্ছে আমাদের কার্বন, তিন দিকে তিনটা হচ্ছে আমাদের হাইড্রোজেন, আর সাথে হচ্ছে এসে কে যুক্ত হয়ে গেল, আমাদের হাইড্রোক্সিল মূলকটা যুক্ত হয়ে গেল, আর এই যে হ্যালাইড মাইনাসটা সে এখান থেকে বের হয়ে গেল। তো বের হয়ে গেলে সে কি তৈরি করলো, হ্যালাইড মাইনাস এক্স মাইনাস তৈরি করলো। এইখানে একটা ব্যাপার ঘটছে যে কেউ কাউকে অ্যাটাক করছে, কেউ অ্যাটাক হইছে। তো বেসিক্যালি যে অ্যাটাক করছে তাকে বলা হয় হচ্ছে অ্যাটাকিং এজেন্ট। অ্যাটাকিং এজেন্ট তাকে বলা হয় হচ্ছে আমাদের অ্যাটাকিং এজেন্ট। এখানে অ্যাটাকটা করছে কে, অ্যাটাকটা করছে হচ্ছে আমাদের হাইড্রোক্সিল মূলক, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে আমাদের অ্যাটাকিং এজেন্ট। অ্যাটাকিং এজেন্ট আমি যদি বাংলায় বলি তার বাংলাটা হচ্ছে ভাইয়া বিকারক। সহজ কথা, অ্যাটাকিং এজেন্ট, অনেকে এটাকে বলে আদর করে রিএজেন্টও বলে, বিকারকও বলে, কোনো সমস্যা নেই। অ্যাটাকিং এজেন্ট কিংবা হচ্ছে রিএজেন্ট কিংবা হচ্ছে বাংলায় যদি বলি তাহলে হচ্ছে তারা আমাদের বিকারক। তাহলে যে অ্যাটাক করছে সে হচ্ছে আমাদের কীভাবে বলতো, অ্যাটাকিং এজেন্ট কিংবা হচ্ছে রি এজেন্ট। আর যে অ্যাটাক হইছে, যাকে অ্যাটাক করা হইছে তার নাম হচ্ছে ভাই সাবস্ট্রেট। এটা তোরা বইয়ে পাবি, তাকে আমরা বলি হচ্ছে সাবস্ট্রেট। সাবস্ট্রেটের বাংলাটা কি আমি জানি না, একটু দেখে নিস ভাইয়া বইয়ে। এটাকে বলা হয় হচ্ছে ভাইয়া সাবস্ট্রেট। আর যেটা অ্যাটাক করে তাকে বলা হয় অ্যাটাকিং এজেন্ট কিংবা রিএজেন্ট, বাংলায় বলি হচ্ছে আমরা বিকারক। এই বিকারক হচ্ছে ভাইয়া দুইটা প্রকৃতির। এই বিকারক হচ্ছে ভাইয়া দুইটা প্রকৃতির। আমি দুইটা প্রকৃতি একটু তোদেরকে বলে দিচ্ছি। নাম্বার ওয়ান হচ্ছে, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক রিএজেন্ট, একটা হচ্ছে নিউক্লিওফিলিক রিএজেন্ট। আমি যদি ওদেরকে বাংলায় ব্যাপারটা লিখে দিই, একটা হচ্ছে আমাদের ইলেকট্রন আকর্ষী বিকারক, আমি ডিটেলসে তোদেরকে ব্যাপারটা পড়াবো, জাস্ট এখন বুঝাই দিচ্ছি যে বিকারক কিভাবে আসে, কোত্থেকে আসে, তাদের প্রকারভেদটা কি। আর একটা হচ্ছে আমাদের কেন্দ্রাকর্ষী বিকারক, ইংলিশ টার্মটা হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক রিএজেন্ট কিংবা বাংলায় যদি বলি কেন্দ্রাকর্ষী বিকারক। রাইট? আচ্ছা, এবার আয় ভাইয়া আমরা এই ব্যাপারটা তোদেরকে আবার একটু করি, রিক্যাপ করি। সেটা হচ্ছে আমি যখন একটা বিক্রিয়া করি, বিক্রিয়ার মেকানিজমটা এমন হয় যে কোনো একটা গ্রুপ অ্যাটাক করে আর কোনো একটা গ্রুপ অ্যাটাক হয়, তাকে অ্যাটাক করা হয়। সো যে অ্যাটাক করে তার নাম অ্যাটাকিং এজেন্ট, যাকে আমরা বাংলায় বলি বিকারক। যে অ্যাটাক হয় তার নাম হচ্ছে সাবস্ট্রেট। এই রিএজেন্টগুলো হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক, একটা হচ্ছে ভাইয়া কেন্দ্রাকর্ষী বিকারক। আশা করি এই দুইটা ব্যাপার তোরা মোটামুটি ভাইয়া সবাই ক্লিয়ার। রাফিজ বলছে ভাই রিএজেন্ট ইজ রিয়েল, রাইট, রিএজেন্ট ইজ রিয়েল, অনলি রিএজেন্ট ইজ রিয়েল। এবার আমি আরো সুন্দর করে তোদেরকে ব্যাপারটা ধরাই দিই এবং আশা করি এমসিকিউতে যখন পরীক্ষায় আসে ব্যাপারগুলো তোদের জন্য আর ভুল না হয়। এই রিয়েজেন্টগুলো পরবর্তীতে আমাদের বিক্রিয়ার মেকানিজমও কাজে লাগবে, যে মেকানিজমগুলো আমরা যদি কোনো বিক্রিয়ার জন্য দেখাইতে চাই। এছাড়া হচ্ছে আমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট যে নিম্নের কোনটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল, নিম্নের কোনটা হচ্ছে ভাই নিউক্লিওফাইল, কোনটা নিউক্লিওফাইল নয়, কোনটা ইলেকট্রোফাইল নয়, কার ইলেকট্রনের প্রতি মানে আকর্ষণ বেশি, এই ব্যাপারগুলো আমাদের প্রশ্ন আসে। তো আমি এবার দুইটা পাশে তোদেরকে পার্থক্য আকারে দুইটা জিনিস বুঝাই দিব। এ পাশে আমি লিখবো হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক, ইলেকট্রন আকর্ষী বিকারক, আর এখানে আমি পড়াবো হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক। দেখ আমি দুইটা জিনিস এখানে আলাদা আলাদা করে পড়াই দিচ্ছি তোদেরকে, জাস্ট সিম্পলি ব্যাপারগুলো তোর একটু একদম দেখে নে। ইলেকট্রন আকর্ষী, এই কথাটার মনে হচ্ছে ইলেকট্রনকে যারা আকর্ষণ করবে। ইলেকট্রন যে একটা নেগেটিভ জিনিস, ঋণাত্মক জিনিস, এটা জানেন এমন কেউ নাই। ইলেকট্রন আকর্ষী মানে হচ্ছে ইলেকট্রনকে আকর্ষণ করবে। তো ইলেকট্রনকে কারা আকর্ষণ করে ভাইয়া? ইলেকট্রনকে হচ্ছে দুনিয়ার যত পজিটিভ চার্জ আছে খুঁজে খুঁজে পাবে, তারা সবাই ইলেকট্রনকে আকর্ষণ করবে। তাহলে আমি একটা কথা কি এখানে বলতে পারি না, যারা হচ্ছে ইলেকট্রনকে আকর্ষণ করবে তারা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক। তাহলে আমার প্রথম লাইনটা হবে, প্রথম লাইনটা আমি লিখবো হচ্ছে এখানে যে তারা হচ্ছে ইলেকট্রনকে আকর্ষণ করে। যারা ইলেকট্রনকে আকর্ষণ করে তারা হচ্ছে আমাদের ইলেকট্রন আকর্ষী বিকারক।
তো ইলেকট্রনকে আকর্ষণ করে কারা ভাইয়া? যারা পজিটিভ। তার মানে সে নিজে হচ্ছে পজিটিভ। সে ইলেকট্রনকে আকর্ষণ করে, বাট সে নিজে কি তাহলে? যে ইলেকট্রনকে আকর্ষণ করবে সে নিজে হবে পজিটিভ, আর যাকে আকর্ষণ করবে সে হচ্ছে নেগেটিভ। তার মানে সে নিজে হচ্ছে পজিটিভ চার্জ। নিজে, আমি জাস্ট ছোট করে ব্যাপারগুলো লিখে দিচ্ছি, নিজে হচ্ছে পজিটিভ চার্জ, প্লাস ভি দিয়ে আমি বুঝাচ্ছি সে নিজে হচ্ছে পজিটিভ চার্জড। ইলেকট্রন আকর্ষী বিকারকগুলো চিনার আরো কিছু ব্যাপার আছে। এদের অষ্টক সংকোচন হয়। অষ্টক সংকোচন মানে কি? যার সর্বশেষ শক্তি স্তরে 8টার চেয়ে ভাইয়া কম ইলেকট্রন আছে, এদের অষ্টক সংকোচন হয়। এটার মানে হচ্ছে যাদের বাহিরের শেলে 8টার চেয়ে কম ইলেকট্রন আছে এবং যারা অষ্টক সংকোচন হয় তাদের কিন্তু আমরা একটা স্পেশাল নামে চিনি, তাদেরকে আমরা বলি হচ্ছে ভাই লুইস অ্যাসিড। আমরা যখন অ্যাসিড বীজ পড়াবো তোদেরকে ভাই এই ব্যাপারটা পড়াই দিব, বাট এখানে হচ্ছে বেসিকটা জেনে রাখ যে যাদের অষ্টক সংকোচন হয় তারা হচ্ছে আমাদের ভাইয়া কি হয় বলতো? লুইস অ্যাসিড হয়। তাহলে আশা করি ভাইয়া ইলেকট্রন আকর্ষী যে ব্যাপারটা বিকারক, এটা আশা করি তোরা ক্লিয়ার হইছস যে ইলেকট্রন আকর্ষণ মানে হচ্ছে যারা ইলেকট্রনকে আকর্ষণ করবে। যে কে ইলেকট্রনকে আকর্ষণ করবে? যে হচ্ছে নিজে পজিটিভলি চার্জড, এবং তাদের একটা স্পেশাল ক্যারেক্টার হচ্ছে তাদের অষ্টক সংকোচন হয়, তাদের অষ্টক রাফিজ লিখছে ভাই বেশিও থাকে। কি বেশি থাকে একটু ভাইকে ক্লিয়ার করে বলিস ভাই, বুঝি নাই। আচ্ছা, এদের অষ্টক সংকোচন হয়, হ্যাঁ, এবং যাদের অষ্টক সংকোচন হয় তাদেরকে আমরা হচ্ছে লুইস অ্যাসিড বলি। যদিও এই লাইনটা লেখা দরকার ছিল না, বাট হচ্ছে রিলেট করতে পারলে ব্যাপারটা খুব সুবিধার হবে, পরীক্ষায় অ্যান্সার করতে পারবি তুই খুব ইজিলি। হ্যাঁ, তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখিস। এখন আমাদের কাজ হচ্ছে কারা কারা হচ্ছে আমাদের ইলেকট্রন আকর্ষী বিকারক কিংবা ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট। এটা দুই রকম হইতে পারে। প্রত্যেকটা রিয়েজেন্টই ভাই দুই রকম হইতে পারে। যেহেতু একটা ইলেকট্রন আকর্ষণ নিজে ধনাত্মক হবে, তাহলে একটা প্রকারভেদ হইতে পারে ধনাত্মক রিয়েজেন্ট, আর একটা হচ্ছে প্রশম। প্রশম মানে হচ্ছে নিউট্রাল, তার কোনো চার্জ নাই, চার্জবিহীন, যে হচ্ছে আমাদের ইলেকট্রন আকর্ষী বিকারক, তাদের কথা বলতেছি। তাহলে আমি যদি তোদেরকে এখানে জাস্ট ব্যাপারটা ছোট্ট করে লিখে দিই যে কারা কারা আমাদের ইলেকট্রন আকর্ষী বিকারক হইতে পারে, তাহলে একটা প্রকারভেদে থাকবে হচ্ছে আমাদের ধনাত্মকগুলা, আরেকটা প্রকারভেদে থাকবে হচ্ছে আমাদের ভাইয়া প্রশম ইলেকট্রোফাইলগুলো। আমি কিছু এক্সাম্পল দিচ্ছি যেগুলো হচ্ছে আমাদের পরীক্ষায় বারবার বেশি বেশি আসছে। হ্যাঁ, তোরা হচ্ছে বই থেকে খুঁজে খুঁজে বাকি এক্সামগুলো ভাইয়া বসায় নিবি। যেমন আমি যদি বলি ভাইয়া ধনাত্মক রিয়েজেন্ট কারা কারা, দুনিয়াতে যত প্লাস চার্জ আছে তুই দেখে দেখে খুঁজে পাবি যারা মূলক, ধনাত্মক মূলক, ধনাত্মক চার্জে চার্জ, তারা দুনিয়ার সবাই হচ্ছে আমাদের এই ইলেকট্রন আকর্ষী বিকারক কিংবা ইলেকট্রোফিলিক বিকারক। যেমন আমি যদি এবার ধনাত্মক কয়েকটা ইলেকট্রোফিলিকের আমি হচ্ছে তোকে এক্সাম্পল দেই, তাহলে সেটা হচ্ছে কেমন হবে? সেটা হচ্ছে দেখ, যেমন মিথাইল মূলকটা আমাদের এই যে CH3, সে কিন্তু প্লাস, সে কিন্তু আমাদের কি হয়? ধনাত্মক ইলেকট্রন আকর্ষী বিকারক হয়। তারপর আমি যদি বলি ভাইয়া আমাদের হাইড্রোজেন প্লাস, আমরা জানি হাইড্রোজেনটা সবসময় প্লাস আকারে থাকে, এটাও কিন্তু আমাদের একটা ইলেকট্রন আকর্ষী বিকারক। আমি যদি ভাইয়া বলি তোকে অ্যামোনিয়াম প্লাস, NH4 প্লাস, এটাও কিন্তু আমাদের একটা ইলেকট্রন আকর্ষী বিকারক হয়। আমি যদি বলি ভাইয়া NO2 প্লাস, এটাও কিন্তু আমাদের একটা ইলেকট্রন আকর্ষী বিকারক হয়। অর্থাৎ যে মূলকগুলোর উপরে প্লাস চিহ্ন আমরা বসাইতে পারি তারা সবাই হচ্ছে আমাদের ইলেকট্রন আকর্ষী বিকারক কিংবা ইলেকট্রোফাইল, সহজ ভাষায় যদি বলি। আচ্ছা, রাফিজ বলছি সেটা যে ভাইয়া সবচেয়ে কমও যেমন হয় বাইরের সেলে, তাদেরকে 8টার কম হলে সংকোচন বলি, 8টার বেশি হলে তাদেরকে হচ্ছে আমরা অষ্টক সম্প্রসারণ বলি। আমি একটু পরেই তো ওদেরকে দেখাবো। ঠিক আছে রাফিজ, থ্যাংক ইউ। এদের হচ্ছে চার্জ আছে। আর প্রশম কারা কারা? যদি প্রশমের কথা বলতে চাই, এই প্রশমের আন্ডারেই পড়ে যাবে যারা হচ্ছে আমাদের যে লুইস অ্যাসিড, যাদের অষ্টক সংকোচন হয়, তারা হচ্ছে সবাই আমাদের প্রশম ইলেকট্রোফাইল। কারা কারা হইতে পারে? যেমন আমাদের, আমি যদি তোদেরকে বলি ভাই, যেমন দেখ অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেখ কেমনে হবে। এই অ্যালুমিনিয়ামের বাইরে হচ্ছে তার দুইটা ইলেকট্রন কম থাকে, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে 3 দুগুণে 6টা করে ইলেকট্রন থাকে, 2টা করে ইলেকট্রন শর্টেজ থাকে প্রত্যেকটা হ্যান্ডে, 3টা ক্লোরিন 3টা হাতে আমাদের ভাই যুক্ত হয়, তার কিন্তু অষ্টক সংকোচন হয়। তারপর আমি যদি বলি ভাই বোরন ট্রাইফ্লুইড BF3, তার কিন্তু ভাই অষ্টক সংকোচন হয়। আমি যদি আরও বলি ভাইয়া সালফার ট্রাইঅক্সাইড, এটারও কিন্তু ভাই অষ্টক সংকোচন হয়। অর্থাৎ সালফারের প্রত্যেকটার বাইরে 8টা করে থাকার কথা ছিল, বাট দেখা যাচ্ছে এটা 3 হওয়ার কারণে 3 দুগুণে 6টা করে থাকে, তার মানে প্রত্যেকটার ক্ষেত্রে 2টা করে ইলেকট্রন শর্ট।
এই যে দুইটা করে ইলেকট্রন শর্ট আছে এদেরকে বলা হয় অষ্টক সংকোচন, এবং এরা প্রত্যেকেই হচ্ছে আমাদের ভাই কি অ্যাসিড ভাই বলতো? লুইস অ্যাসিড, এবং এরা সবাই হচ্ছে আমাদের প্রশম ইলেকট্রোফাইল। এটা যেহেতু একবার আমি বুঝে গেছি, এখন কেন্দ্রাকর্ষী বিকারক নিয়ে আর কোনো আমার ঝামেলা আশা করি হবে না। আমি এটা খুব সিম্পলি বুঝবো। কেন্দ্রাকর্ষী বিকারক মানে কি? নিউক্লিয়াসকে যারা আকর্ষণ করবে। কেন্দ্রাকর্ষী বিকারক মানে হচ্ছে যে হচ্ছে নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। আর আমরা সবাই জানি ভাইয়া আমাদের নিউক্লিয়াস হচ্ছে পজিটিভলি চার্জড। নিউক্লিয়াসকে যারা আকর্ষণ করবে তারা হচ্ছে আমাদের কেন্দ্রাকর্ষী বিকারক। তো নিউক্লিয়াসকে যারা আকর্ষণ করবে তারা সবাই হচ্ছে কি হবে? যেহেতু নিউক্লিয়াস নিজে পজিটিভ, তাহলে সে আকর্ষণ করবে কাকে? নেগেটিভকে। তার মানে কেন্দ্রাকর্ষী বিকারক তারা নিজে হচ্ছে নেগেটিভ, নিজে নেগেটিভলি চার্জড, মাইনাস চার্জড। এটা আশা করি ভাই সবাই বুঝিস। তারা হচ্ছে আমাদের নেগেটিভলি চার্জড। এইভাবে পার্থক্য করে লিখলে তোর ব্যাপারটা ধরতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, পরীক্ষা অ্যান্সার করতে সুবিধা হবে। তাহলে কেন্দ্রাকর্ষী বিকারক মানে হচ্ছে নিউক্লিয়াসকে আকর্ষণ করবে, এবং কে নিউক্লিয়াসকে আকর্ষণ করবে? যার নিজের মাঝখানে ঋণাত্মক চার্জ আছে, তার মানে কেন্দ্রাকর্ষী বিকারক নিজে হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ। 3 নম্বর পার্থক্য আমাদের কি ছিল? এদের অষ্টক সংকোচন হয়, বাট আমাদের কেন্দ্রাকর্ষী বিকারকের ক্ষেত্রে অষ্টক প্রসারণ হয় বা অষ্টক সম্প্রসারণ হয়। অষ্টক সম্প্রসারণ হয়। আর 4 নম্বরে হচ্ছে এরা আমাদের কাদের অষ্টক সম্প্রসারণ হয়? যারা হচ্ছে আমাদের লুইস খার, অর্থাৎ যাদের মধ্যে হচ্ছে আমরা মনে আছে ওই যে আমাদের ইয়ে থাকে না, মুক্তজোর ইলেকট্রন থাকে না, মুক্তজোর ইলেকট্রনওয়ালা যে আমাদের ক্ষারগুলো আছে তাদেরকে আমরা বলি হচ্ছে ভাই লুইস খার, কিংবা তাদেরকে আমরা বলতে পারবো হচ্ছে তাদের অষ্টক সম্প্রসারণ হয়। তাদের কিছু এক্সাম্পল যদি আমি চিন্তা করি, আচ্ছা ভাই 1 মিনিট জাস্ট। ওকে, জসিম ভাইকে লিখছি ভাই প্রশম ইলেকট্রোফাইল কি ইলেকট্রন বিন্যাস ছাড়া চেনার কোনো উপায় নেই? জসিম তুই দেখেই বুঝতে পারবি। এইটা যে দেখে বুঝতে পারতেছিস যে তার মধ্যে যে দুইটা করে ইলেকট্রন শর্টেজ আছে, এটা তুই দেখে কিন্তু বুঝতে পারবি। মানে ইলেকট্রন বিন্যাস করলে তো খুবই ভালো, বাট মোটামুটিভাবে যে এক্সাম্পলগুলো হচ্ছে দেওয়া আছে কিংবা বইয়ে পাবি, তুই দেখেই বুঝতে পারবি ওরা হচ্ছে তোদের প্রশম ইলেকট্রোফাইল। আসলে প্রশম কিংবা ধনাত্মক দিয়ে তো প্রশ্ন আসে না, ডিরেক্ট প্রশ্ন আসবে যে কোনটা হচ্ছে ইলেকট্রোফাইল। সো এটা তো অ্যান্সার করতে পারবি, বাট তারপরে ক্লাসিফিকেশন অনুযায়ী তুই আশা করি দেখে চিনতে পারবি যাদের অষ্টক সংকোচন হবে তারা সবাই হচ্ছে আমাদের প্রশম ইলেকট্রোফাইল হবে। আশা করি হচ্ছে তুই ভাইয়ের কথা বুঝতে পারছিস। এবার আয়, এখানে আমরা ঋণাত্মক কিছু কি বলে এটারে নিউক্লিওফাইল দেখতে চাচ্ছি। ঋণাত্মক কিছু নিউক্লিওফাইল দেখব। ঋণাত্মক নিউক্লিওফাইল মানে কি? যারা হচ্ছে নেগেটিভলি চার্জড, যারা হচ্ছে নেগেটিভলি চার্জড তারা সবাই হচ্ছে আমাদের ঋণাত্মক নিউক্লিওফাইল। যারা হচ্ছে নেগেটিভলি চার্জ তারা সবাই হচ্ছে আমাদের ঋণাত্মক নিউক্লিওফাইল। যেমন এই মিথাইলমূলক যেমন কখনো কখনো পজিটিভ হয়, এই মিথাইল কিন্তু কখনো কখনো আবার নেগেটিভও হয়, এটা কিন্তু আমরা জানি। এটা কিন্তু আমরা জানি, এবং এটা কিন্তু আমাদের হচ্ছে কি হয়? ঋণাত্মক তখন হয়ে যাবে ঋণাত্মক নিউক্লিওফাইল কিংবা হচ্ছে নিউক্লিওফাইল। যেমন আমরা হ্যালোজেনের কথা একটু আগে দেখাচ্ছিলাম, এই হ্যালোজেন মাইনাস অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারাও কিন্তু ভাইয়া আমাদের কী হবে? তারাও হচ্ছে আমাদের ঋণাত্মক নিউক্লিওফাইল হবে। অর্থাৎ যে মাইনাস সে সবাই হচ্ছে আমাদের এটা হইতে পারবে। যেমন আমি তোকে যদি আরও এক্সাম্পল দিই, তাহলে হচ্ছে আমি যদি একটু আগে তোকে দেখাইছিলাম এই হাইড্রোক্সিল আয়ন, সে নিজে একটা নেগেটিভ, সে যেহেতু ঋণাত্মক সে হচ্ছে আমাদের ঋণাত্মক নিউক্লিওফাইল। তারপর হচ্ছে আমি যদি আরও কথা বলি তোদেরকে, সেটা হচ্ছে যেমন সায়ানাইড মাইনাস, রাইট? সায়ানাইড আমরা জানি মাইনাস, এই সায়ানাইড মাইনাস হচ্ছে আমাদের ঋণাত্মক নিউক্লিওফাইল। এরকম অনেক এক্সাম্পল হচ্ছে আমাদের বইয়ে বইয়ে পাবি। আমি মোটামুটি পরীক্ষায় যারা সবচেয়ে বিশেষ হয় তাদেরকে এখানে লিখে দিছি। আর তুই আশা করি ভাই বইয়ে যেগুলো পাবি এগুলো একটু কষ্ট করে ভাই লিখে নিবি, এক্সাম্পলগুলো ভাই খুব ইম্পর্টেন্ট। আর এক্ষেত্রে প্রশম প্রশম নিউক্লিওফাইল কারা হবে? যাদের হচ্ছে অষ্টক
সম্প্রসারণ হবে, অর্থাৎ তাদের বাইরের শেলে 8টার বেশি ইলেকট্রন থাকবে। এটা সহজে চেনার সিস্টেম হচ্ছে যাদের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে। যাদের মধ্যে কি আছে ভাইয়া বলতো? মুক্ত জোড় ইলেকট্রন আছে। যেমন একদম সহজ উদাহরণ হচ্ছে ভাইয়া পানি, H2O। আমরা জানি পানিতে 2টা মুক্ত জোড় ইলেকট্রন আছে। যেমন আমাদের অ্যামোনিয়া ভাইয়া NH3, আমরা জানি নাইট্রোজেনে 2টা মুক্ত জোড় আছে। আমি যদি বলে ভাইয়া ফসফিন, মনে আছে তোদের ভাইয়া PH3, তার হচ্ছে 2টা মুক্ত জোড় আছে। এখন তুই আমাকে বলি ভাইয়া মুক্তজোড় ছাড়া কি কেউ নাই? হ্যাঁ ভাইয়া, মুক্তজোড় ছাড়াও আছে। মুক্তজোড় ছাড়া যে আসে যেমন সালফার হেক্সাফ্লুরাইড, SF6 আছে, আয়োডিন হেপ্টাফ্লুরাইড, IF7 আছে। তুই দেখ 6 দুগুণে 12, তার বাইরের শেলে ইলেকট্রন 12টা হয়ে যাচ্ছে। 7 দুগুণে 14, তার বাইরের শেলে 14টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। তার মানে এই যে প্রশম যৌগগুলো আমি লিখছি তারা হচ্ছে আমাদের ভাইয়া কি বিকারক? কেন্দ্রাকর্ষী প্রশম বিকারক। প্রশম মনে রাখা দরকার নেই, জাস্ট কেন্দ্রাকর্ষী মনে রাখবো। আর প্রশম কিভাবে মনে রাখবো? কারণ তারা প্রত্যেকেই হচ্ছে আমাদের লুইস ক্ষার। এই যে নিচে তাদেরকে লিখছি পানি, অ্যামোনিয়া, ফসফিন, সালফার হেক্সাফ্লুরাইড, তারা সবাই কিন্তু আমাদের ভাইয়া লুইস ক্ষার। তাদের তাদের সবার বাইরে হচ্ছে অষ্টক সম্প্রসারণ থাকে, 8টার বাইরে ইলেকট্রন থাকে। তাহলে ইলেকট্রন আকর্ষী বিকারক আর কেন্দ্রাকর্ষী বিকারকের বেসিক পার্থক্য একদম এটার এক্সাম্পলগুলো তোরা ধরতে পারছিস কিনা, বুঝতে পারছিস কিনা ভাইকে একটু কষ্ট করে কমেন্ট বক্সে লিখে দিবি। আচ্ছা, জসিম লিখছে জি ভাইয়া। ওকে। শাখাওয়াত লিখছে ইয়েস ভাইয়া, বুঝতে পারছি। শাহরি লিখছে জি ভাইয়া, বুঝতে পারছি। ভেরি গুড। গরিশা, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের সাথে যারা ক্লাস করতে এসেছে অলমোস্ট আমাদের সাথে মানে মোটামুটি যুক্ত হয়েছে প্রায় 20 জনের মতো। আরও 8-10 জন মিসিং, তারা আমাদের সাথে ভাইয়া নাই। হুম। এটা হচ্ছে একটা কথা, এটা খুবই আসলে একটা মানে খারাপ লাগার ব্যাপার যে হচ্ছে আমাদের সাথে আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট অনেকেই নাই, ক্লাসে নাই। তারা হয়তো ভাবে যে পরে রেকর্ডে থাকবে, রেকর্ডে দেখে নিবে। বাট রেকর্ডের একটা ব্যাপার আর সরাসরি ক্লাস করার মধ্যে একটা ব্যাপার আছে। হুম। আচ্ছা, 1 নাম্বার এটা ছিল। 2 নাম্বার হচ্ছে দেখ, আমরা কোর্সটা শুরু করছি সবার একটা বেসিক ব্যাপার নিয়ে যে সবাইকে যেন অল্প মানে অল্প পরিশ্রমে কিংবা অল্প ইনভেস্টমেন্টে ভালো একটা সুযোগ দিতে পারি। এবং এই উদ্দেশ্যে কিন্তু এই কাজটা করা। আমরা কিন্তু যেই ভাবে তোদেরকে নিয়ে চিন্তা করছি যে আমরা তোদের পরীক্ষা পর্যন্ত, অর্থাৎ ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা, তোরা তো তোদের ব্যাপারটা অনেকেরই এমন ছিল যে আমরা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে যে কি বলে 21 তারিখ যদি পরীক্ষা হয়ে যায় তাহলে আসলে ভাই কীভাবে শেষ করবেন, কেমনে করবেন। বাট আমাদের একটা মোটামুটি একটা কনফিডেন্স ছিল যে পরীক্ষাটা পিছাবে, এবং এক্স্যাক্টলি এটাই হয়েছে, পরীক্ষা কিন্তু পিছাই গেছে। এখন সবার জন্য আমরা এই কোর্সটা মানে করাতে চাচ্ছি, সবার জন্য, নট এক্স্যাক্টলি তোরা 30 জন। আমার গ্রুপে মোটামুটি 500-এর মতো ছেলে পেলে অলরেডি জয়েন হয়েছে। আমি সবার জন্য কোর্সটা করাতে চাচ্ছিলাম, বাট আসলে সবাইকে তো আসলে একটা মানে ওই কি বলে এটারে, একটা মিনিমাম একটা কস্টে নিয়ে যাইতে হয়। ওই কস্টের জন্যই হচ্ছে আমরা তোদেরকে একটা কস্ট বলে দিছিলাম। এবং আসলে এই পেমেন্টে কোর্সগুলা করা কতটা আসলে মানে কঠিন এটা তোরা জানিস। হ্যাঁ, তোরা অলরেডি মোটামুটি পাবলিকের সাথে যুক্ত আছিস আর কি। তো আমি যে কথাটা এক্স্যাক্টলি তোদেরকে বলতে চাচ্ছি যে এখানে তোরা আমাদের সাথে যে 30 জন আসিস বা আমার ক্লাসটা করতেছিস, মানে ব্যাপারটা হচ্ছে দেখ, অনেকে জুমের কথা বলতেছে। তো জুম আমরা কখন নেওয়া উচিত? জুমটা আমি তখনও নিতে পারবো যখন আমার মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের পোলাপান আসছে, ধর অ্যারাউন্ড 100 জন, কিংবা হচ্ছে 80 জন, 90 জন, 50 জন প্লাস, 60 জন প্লাস, এরকম। তো এই ধরনের একটা পোলাপান অ্যামাউন্ট হলে দেখা যাচ্ছে জুমে ক্লাসটা নিয়েও আমি হচ্ছে ক্লাসটা মানে ওইভাবে করতে পারবো, এবং জুমের মজাটা আমরা নিতে পারবো। তো এই জন্য এখানে যে তোরা আছিস যারা, তোদের মানে তোরা যেহেতু হচ্ছে আমার একদম পার্সোনাল, মানে পার্সোনাল হচ্ছে ছোট ভাই ছোট বোন, আমি তোদেরকে অ্যাজ এ ইয়ঙ্গার ব্রাদার অ্যান্ড সিস্টার মনে করতেছি। তোরা হচ্ছে ভাইয়ের পক্ষ থেকে এই ব্যাপারটা একটু এক্সপেক্ট করে দেওয়ার ট্রাই কর যে হ্যাঁ, আমরা এই ধরনের একটা কোর্সে পড়তেছি, কেউ চাইলে পড়তে পারিস। কারণ এখানে কস্ট খুব একটা বেশি না, কস্ট হচ্ছে মাত্র এত টাকা। হ্যাঁ, এই অ্যামাউন্টগুলো ভাইয়া তোরা জানিস। তোরা যদি এই যে 30 জন আসিস, একজন যদি একজনেরও বলিস তাহলে কিন্তু 60 জন হয়, তখন কিন্তু আমি অন্য একটা প্রসেস যেতে পারি। আর ক্লাসে যখন স্টুডেন্ট বেশি থাকে তখন পড়ানোর মধ্যে একটা ফিল পাওয়া যায়। এটা তোরা ফিল করতে পারিস কিনা জানি না, আমরা ফিল করতে পারি। যখন জুমে আমরা একসাথে 80-90 জন, 200 জন, 300 জন, 400 জনও পড়াইছি, তখন কিন্তু আমাদের কাছে মজা লাগছে ব্যাপারটা যে হ্যাঁ, এই হিউজ অ্যামাউন্ট অফ পিপল আমাকে দেখতেছে, আমি পড়াচ্ছি, তখন ক্লাসের মধ্যে একটা জোশ চলে আসে। সো এই মজাদার ব্যাপারটা আসলে মিস করতে চাচ্ছে না।
হ্যাঁ, মানে এমন যেন না হয় বোর ব্যাপারটা চলে আসে, এই জন্য সবার প্রতি একটা রিকোয়েস্ট। আমরা হচ্ছে পাশাপাশি এখানে দেখতে পারবো নিচে অ্যাডমিশন প্লাস এইচএসসির কথাও লিখে দিছি। তার মানে এটা বুঝাতে চাচ্ছি যে যারা হচ্ছে অ্যাডমিশনের এইচএসসি ব্যাচ আগামী 2021 সালে পরীক্ষা দিবে, এরা যদি আমাদের সাথে প্রি অ্যাডমিশন কোর্সটা করতে চায়, অর্থাৎ আগেই যদি তোদের সাথে কোর্স আমাদের সাথে কোর্স করতে চায়, কিংবা এইচএসসির সিলেবাস নিয়ে তারা পড়তে চায়, তারা কিন্তু এই অল্প অ্যামাউন্টে, অর্থাৎ অনলি 500 টাকা ওই পার মান্থ অ্যামাউন্টে তারা আমাদের সাথে পড়তে পারবে। তো তোদের প্রতি আমার একটা সাজেশন থাকবে যে প্রথম কথা হচ্ছে তোদের ব্যাচমেট যারা, তাদেরকে ব্যাপারটা একটু অবশ্যই নক নক দেওয়া উচিত। এই ক্ষেত্রে সবার জন্য এটা কি বলে একদম উন্মুক্ত হওয়া উচিত, একদম নিঃস্বার্থভাবে কাজ করা উচিত। 2 নম্বর হচ্ছে তোদের যে ছোট ভাইয়া বোন আছে যারা ইন্টারমিডিয়েট লেভেল আছে, কলেজ লেভেল আছে, তাদেরকে যদি তোরা মনে করিস যে ভাইয়া হচ্ছে এটা কি বলে যে ভাইয়ারা হচ্ছে অল্প টাকা হচ্ছে ভালো তোদেরকে মানে ভালো সার্ভিস দিতে পারবে বা দিচ্ছে, তখন তোরা হচ্ছে তোদের এই ছোটো ভাই বোনদেরকে আমাদের সাজেস্ট করে দিতে পারিস। আমাদের তো গ্রুপ আছে, চাইলে গ্রুপে হচ্ছে ইনভাইটটা পাঠিয়ে দিতে পারিস। সো এই ব্যাপারটা একটু ভাই তোরা খেয়াল রাখিস আর কি, কারণ যেহেতু আমাদের কাছে টাইম আছে, সো আমরা চাচ্ছি যে এই উপকারটা আমি যেন সবারই করতে পারি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং তোরা ভাইয়ারদের জন্য এই চেষ্টাটা একটু করবি ইনশাল্লাহ। ওকে, সো আশা করি এই ব্যাপারগুলো বুঝছিস। বিকারক কাদেরকে বলে, বিকারক কারা, বিকারকের যে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে আমরা যখন বিভিন্ন বিক্রিয়া পড়বো, ওই বিক্রিয়াগুলো তখন তোদের বুঝতে অনেক সুবিধা হবে। যে ও আচ্ছা ভাই এটা তো তাহলে এই ইলেকট্রোফাইল, ও আচ্ছা ভাই এটা তো তাহলে নিউক্লিওফাইল, ও আচ্ছা ভাই এটা তাহলে এইভাবে অ্যাটাক করছে, এটা এই জন্য অ্যাটাক করছে, এটা প্লাস চার্জ ছিল তাই মাইনাসটা এখানে আসছে, এটা পরবর্তীতে অনেক উপকার পাবি। দ্যাটস হচ্ছে বিকারকটা নিয়ে কথা বলা। রাফিজ লিখছে ভাই অলরেডি আই ইনপুট 2। রাফিজ থ্যাংক ইউ, উই নিড মোর রাফিজ। আচ্ছা, এবারে ভাই আমি একটা মজার টপিক পড়াবো এবার তোদেরকে, সেটা হচ্ছে আমি হচ্ছে অ্যারোমেটিসিটি পড়াবো। আমার কাছে মনে হয় আজকের ক্লাসের সবচেয়ে মজার টপিক হচ্ছে এইটা। আজকের ক্লাসের সবচেয়ে মজার টপিক হচ্ছে আমাদের এই অ্যারোমেটিসিটি, কিংবা আমি যদি বাংলায় বলি হচ্ছে আমরা হাকেল তত্ত্ব বলি না, অ্যারোমেটিসিটি। বাংলা এটাকে আমরা বলি হচ্ছে হাকেল তত্ত্ব, অনেকে বলি হাকেল রুল, কোনো কথা নাই। এটার মাধ্যমে আমরা কি করতে পারি, এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটা চাক্রিক যৌগ সে কি আমাদের এলিফেটিক নাকি হচ্ছে অ্যারোমেটিক, এটার আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে আমি নিচে অপশনাল নামটা লিখে দিচ্ছি, এটাকে আমরা পাশাপাশি বলবো হচ্ছে হাকেল রুল। এটাকে আসলে স্পেলিংটা হিউকেল হওয়া উচিত, বাট আমরা এটাকে হাকেল বানাই ফেলছি, সো নো ম্যাটার, কোনো সমস্যা নাই। হাকেল রুল আমরা পড়বো হচ্ছে হাকেল রুল। ওকে, সো খুব সহজ কথাবার্তা, একদম সহজভাবে বুঝি দেখ। আমার একটা যোগ অ্যারোমেটিক কিনা এটা বোঝার জন্য আমার কিছু শর্ত আছে, কিছু কন্ডিশন আছে। অর্থাৎ এই যে ভাই তোরা বেনজিনটা লিখিস, এই যে বেনজিনটা লিখতেছিস, হ্যাঁ, এই যে বেনজিন সাহেব, সে আমাদের হচ্ছে অ্যারোমেটিক যৌগ, আমরা জেনে জেনে পড়ে আসছি, বাট সে কীভাবে আমাদের অ্যারোমেটিক যৌগ এটা আমরা আমাদের বুঝতে হবে। এছাড়া আমি যদি বলি তোকে ভাই এই যে এটাকে লিখিস তোরা, হ্যাঁ, এটার নাম কি আমি আশা করি ভাই সবাই জানিস তোরা, তার মাথায় হচ্ছে মিথেলমূলক, তার নাম হচ্ছে ভাই টোলুইন। এই টোলুইন যে আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড, কীভাবে অ্যারোমেটিক কম্পাউন্ড। তারপর আমি যদি বলি ভাইয়া এই যে আমাদের ফেনল সাহেব আছে, সে হচ্ছে আমাদের হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড, কীভাবে অ্যারোমেটিক কম্পাউন্ড, এইগুলো আমাদের ব্যাখ্যা করছে একজন, তার নাম হচ্ছে হাকেল। এই জন্য এই রুলটাকে আমরা বলি হচ্ছে, সরি ভাইয়া, এই জন্য এই রুলটাকে আমরা বলি হচ্ছে হাকেল রুল। আচ্ছা, রাফিজ বলতেছে ভাই আমি এটাকে হাতুড়ি রোল বলতাম। আচ্ছা, হাতুড়ি রোল কেন বলতি, কেন এটা কি, এটা দিয়ে কি কাউকে পিটানো হবে? এটা যদি কাউকে পিটানো হইতো তাহলে হাতুড়ি রোল বলতাম আর কি। যাই হোক, যেহেতু কাউকে পিটাবো না, হ্যাঁ, এই জন্য হাতুড়ি রোল বলবো না। আচ্ছা, এবার আসি যে এই হাকেল রোলের ব্যাপারটা কি, তাদেরকে হচ্ছে আমরা কি বলতেছি ভাই বলতো, তাদেরকে আমরা বলতেছি অ্যারোমেটিক কম্পাউন্ড। কিভাবে অ্যারোমেটিক কম্পাউন্ড, তার আগে বেনজিনকে আর কিভাবে লেখা যায়, এটা হচ্ছে বেনজিনের একটা ফরমেশন, অথবা বেনজিনকে আমরা এইভাবে অনেকে প্রকাশ করি যে এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, একই কথা, কিন্তু কোনো সমস্যা নাই। তবে এই গোল্লাটা মনে রাখিস, এই গোল্লাটা কিন্তু মোটামুটি ভরাট একটা বৃত্ত হতে হবে, মানে যেমন যেন এমন না হয় বৃত্তটা এই একটু ছোট দিয়ে দিলি, এই একটু ছোট একটা বৃত্ত দিলি, এটা যেন এমন না হয়, বৃত্তটা যেন এমন হয় যে সব সময় আমি যখন এটাকে করব, ফিল আপ করবো, একদম মোটামুটি এই বড় করে যেন ফিল আপ করতে পারি। এটা হচ্ছে আমাদের বেনজিন। সো এটা একটু ভাই খেয়াল রাখবো। আর বেনজিনকে পাশাপাশি এইভাবে লেখা যায়। তো এখন আমি ভাই চল, এটা যেহেতু মোটামুটি ক্লিয়ার হয়েছি যে আসলে অ্যারোমেটিক যৌগ দেখতে কেমন হয়, তাদেরকে কিভাবে লিখতে হয়, এখন তাদের রুলগুলো কি, তাদের রুলগুলো একটু আমরা চল দেখে ফেলি।
এবং এই টপিকটা খুবই মজার। এটা হচ্ছে এটা এটা দিয়ে ও আচ্ছা, বেঞ্জিনের চেহারাটা প্রায় হাতুড়ির মাথার মতো, সেই জন্য বলতাম ভাই। আচ্ছা, বুঝতে পারছি এবার ব্যাপারটা। আচ্ছা, এবার দেখ যে আমার কোনো একটা যৌগ অ্যারোমেটিক হবে কিনা এটার জন্য হাগেল সাহেব আমাদের কিছু রুল দিছে। তার ফার্স্ট রুল হচ্ছে, প্রায় সবাই খাতে লিখবি। তার প্রথম রুলটা হচ্ছে সবাইকে হচ্ছে সমতলীয় চাকরিক হইতে হবে। সবাইকে হচ্ছে, প্রথম কথা হচ্ছে, প্রথম রুল, সবাইকে হচ্ছে সমতলীয় চাকরিক হতে হবে। কথাগুলো একটু বুঝ, কথাগুলো বইয়ের ভাষায় অনেক কঠিন ছিল। হ্যাঁ, সমতলীয় চাকরিক হতে হবে, এটা একটা রুল ছিল। এখন প্রশ্ন হচ্ছে ভাই, চাকরিক তো বুঝি, চাকরিক মানে হচ্ছে আমাদের বিভিন্ন যে এই বেঞ্জিনের যে ফরমেশনগুলো দেখাচ্ছি এরকম, বাট সমতুল্য তো বুঝি না ভাইয়া। সমতুল্য কিভাবে বুঝবো? সমতুল্য বুঝবো হচ্ছে আমরা সংকরায়নের মাধ্যমে, অর্থাৎ আমরা অর্গানিক ইনঅর্গানিক কেমিস্ট্রিতে যখন হচ্ছে সংকরণের পার্টটা ছিল তখন আমরা পড়ছিলাম যে এই যে sp2 সংকরণটা ছিল আমাদের, একটু কথাগুলো বুঝিস। হ্যাঁ, আমি একটু বাম পাশে লিখি। এই যে sp2 সংকরণ ছিল, এইটার আকৃতিটা ভাই কেমন ছিল তোদের মনে আছে? এটাকে আমরা কিন্তু বলতাম যে সমতলীয় ত্রিভুজাকার। তার মানে আমার কোনো একটা যৌগ বা কোনো একটা কম্পাউন্ড যদি sp2 সংকরায়ন শো করতে পারে কোনো একটা পরমাণু, তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ এটা হচ্ছে আমাদের সমতলীয়। এটা হচ্ছে আমাদের কি ভাইয়া বলতো? এটা হচ্ছে আমাদের সমতলীয়। কারণ সংকরায়ন যখন আমরা পড়ছি আমরা জানতাম যে sp2 মানে হচ্ছে এইদিকে একটা ডাম্বেল থাকবে, এদিকে একটা ডাম্বেল থাকবে, বা এদিকে একটা আমাদের অরবিটাল থাকবে, এবং এটাকে আমরা এরকম ত্রিভুজের মতো আঁকতে পারি। ত্রিভুজের মতো আঁকতে পারি বলে এটাকে আমরা বলি হচ্ছে সমতলীয় ত্রিভুজাকার। তার মানে সমতুল্য শর্ত কি দেখে দেখে বুঝবো? না, সংকরায়ন দেখে বুঝবো। যদি আমি আমার কোনো পরমাণু সংকরায়ন খুঁজে পাই sp2 সংকরায়ন, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের সমতুল্য। আর চাকরিক মানে ভাই তুই বুঝিস, চাকরিক মানে হচ্ছে চক্রাকার অর্থাৎ বক্স আকারে আর কি। এটা আশা করি ভাই বুঝছিস। রুল নাম্বার টু, রুল নাম্বার টু হচ্ছে, এগুলো খাতায় লিখে নিবি সবগুলা। রুল নাম্বার টু হচ্ছে আমাদেরকে, সে বলছে যে 4n+2 সংখ্যক, 4n+2 সংখ্যক সঞ্চারণশীল, সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে, পাই ইলেকট্রন থাকতে হবে, যেখানে n এর মানটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, যেখানে n এর মান, যেখানে n ইকুয়ালস টু আমরা 0 1 2 3 ডট 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 এরকম ইনফিনিটি পর্যন্ত মান নিতে পারবো, কোনো সমস্যা নাই। সে আমাদেরকে এটা বলছে যে ভাইয়া 4n+2 সংখ্যক সঞ্চারণশীল। সঞ্চারণশীল মানে কি? এই যে ভাইয়া বেঞ্জিনের ভিতর, এই যে ভাইয়া তোরা তিনটা ইলেকট্রন দেখিস না এরকম, তারা কিন্তু কন্টিনিউয়াসলি মুভ করতেছে। এটা হচ্ছে তার স্লো প্রসেস। যখন তুই ফার্স্ট প্রসেসে যাবি তখন চিত্রটাকে দেখতে এরকম গোল্লাকারে দেখায়, তার মানে সে কন্টিনিউয়াসলি ঘুরতেছে। এটাকে বলা হচ্ছে সঞ্চরণশীল। আর এই ইলেকট্রনগুলোকে আমরা জানি এদেরকে বলা হয় পাই ইলেকট্রন, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই। দ্বিবন্ধনের যে ইলেকট্রন একটা আছে এটাকে আমরা বলি পাই ইলেকট্রন, এটা আমরা মোটামুটি ভাই সবাই, বা পাই বন্ধন, এটা সবাই জানি। সো সে বলছে 4n+2 সংখ্যক কি থাকবে? সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে, যেখানে n এর মানটা 0 1 2 3। এইবার তাহলে চল ভাইয়া, n এর বিভিন্ন মানের জন্য আমরা কিছু মান বের করে রাখি, যে মানগুলো দেখে বুঝতে পারবো যে হ্যাঁ এই মানগুলো হচ্ছে আমাদের হাকেলের মান। যেমন আমি তোকে ভাই যদি বলি, এবার নিচে একটু লিখি, যে আমি যদি n এর মান 0 নেই, যেহেতু সে বলছে 0 নেওয়া যাবে কোনো সমস্যা নাই, তাহলে এই মানটা যদি আমি এই n এর জায়গায় বসাই, তাহলে আমার হচ্ছে 4 ইন্টু 0 প্লাস হচ্ছে 2, আলটিমেটলি মান আসে হচ্ছে এখানে কত? 2। তারপরে n সমান 0 হইলে আমার হাকেলের রুল অনুযায়ী 4n+2 এর মান আসে 2। আমি যদি ভাই n সমান সমান 1 লিখি, তাহলে আমার এখানে মানটা আসবে হচ্ছে, আমি আশা করি তোরা বুঝবি আর বসাবো না, 4 একে 4 2 6, তাহলে এটা আসবে হচ্ছে 6। আমি যদি ভাই n সমান সমান 2 লিখি, তাহলে আমাদের 4n+2 এর মানটা আসবে হচ্ছে 4 2 8 আর 2 হচ্ছে 10। আমি যদি ভাই n সমান সমান হচ্ছে 3 লিখি, তাহলে আমাদের 4n+2 এর মানটা আসবে হচ্ছে 3 4 12 আর 2 হচ্ছে 14। এইরকম গোজ অন, আমি এরকম যাইতে পারবো অনেক পর্যন্ত। এই যে তুই ভাইয়া আমার বোর্ডের ডান পাশে যে মানগুলো ভাইয়া দেখতে পাচ্ছিস, এইগুলাকে বলা হয় হাকেল মান। এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় হাকেল মান।
এগুলোকে বলা হচ্ছে হাকেলমান। অর্থাৎ আমার কোনো একটা যৌগে আমি যদি এই নাম্বারগুলো খুঁজে পাই, তাদের আমি বুঝতে পারবো তারা হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ। আমি যদি দেখি যে আমার ইলেকট্রন আছে ভাইয়া দুইটা, যেহেতু সঞ্চরণশীল পাই ইলেকট্রনের কথা বলছে দুইটা, তাহলে সেটা হাকেল নিয়ম মানছে, তাহলে অ্যারোমেটিক হবে। আমি যদি বলি ভাই 6টা, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ হবে। আমি যদি বলি ভাই 10টা, তাহলে এটা আমাদের অ্যারোমেটিক যৌগ হবে। আমি যদি ভাই 14টা, তাহলে এটা আমাদের কি হবে ভাই, অ্যারোমেটিক যৌগ হবে। এভাবে আস্তে আস্তে চলতে থাকবে। তো 14 বেশি নর্মালি আমরা পাই না, অনেক বড় যোগ হলে 14 বেশি খুঁজে পাবা, এর বেশি আর পাই না। সো নর্মালি আমরা মোটামুটি এই করে দেখে বুঝতে পারবো আর কি। তো একটা যোগ অ্যারোমেটিক কিনা শাকিল মাহমুদ কই পাস এসব কথা ভাই? তুই তো হুমায়ুন আহমেদের মানে কাতারে চলে যাচ্ছিস ভাইয়া। মানে তুই তো একদম পুরো সাহিত্য, কেমিস্ট্রিকে কিভাবে সাহিত্যে রূপদান করা যায় এটা মোটামুটি করে। হ্যাঁ, রাফিল থেকে 4 করে বাড়বে মান, রাইট, 4 করে মানটা বাড়তে থাকবে, পরেরটা 18 হবে, তারপরটা 22 হবে। ভেরি গুড, এই তো চালাক ভাই তুই। তো শাকিল হচ্ছে কেমিস্ট্রিকে সাহিত্যে রূপদান করতেছিস। তো শাকিল তোকে পরবর্তীতে হচ্ছে ভাইয়ারা নাম দিয়ে দিব না, যে হচ্ছে শাকিল সাহিত্যিক রসায়নবিদ, এভাবে একটা নাম দিয়ে দিব আমরা তোকে। রাসেল লিখছে ভাই আপনি যেটা ধরেন এটা সহজ হয়ে যায়। আসলে ব্যাপারগুলো সহজ, একটু সহজভাবে বুঝার ব্যাপার, দ্যাটস ইট, আর কিচ্ছু না। জাস্ট যা বলতেছি এটাই, এর বাইরে কিন্তু কিছু নয়। তোর কাছে মনে হয় আর কি কিছু হইতে পারে, আর কি কিছু হবে, এটা কি আর কিছু হইতে পারে, এই চিন্তাটা যখনই মাথায় আসে তখনই তুই উল্টায় পাল্টায় সব কিছু শেষ করে দিস। হ্যাঁ, যা পড়াচ্ছি দ্যাটস মানে এক্স্যাক্টলি এটাই, এর বাইরে আসলে কিচ্ছু নাই। সে বলছে সমতুল্য হইতে হবে, শর্ত কি sp2 মানে সমতুল্য, শেষ। সে বলছে 4n+2 সংখ্যক ইলেকট্রন লাগবে, আমি n এর মানগুলো বসাবো। মানগুলো যদি আমার এমন হয় 2 4 6 10, আমার এগুলো এখন দরকার নাই, আমি জাস্ট মনে রাখবো 2 4 6 10 এই নাম্বার যদি দুনিয়ার কোনো যোগ আমি খুঁজে পাই, তাহলে তার আমি সুন্দর করে অ্যারোমেটিক যোগ বলে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছি? আচ্ছা, এতটুকু সবাই ক্লিয়ার ইনশাল্লাহ? এতটুকু যদি ভাই ক্লিয়ার হোস, তাহলে হচ্ছে আমি এটা মুছে দিলাম। এটা মুছে দিয়ে আমি এখন চলে যাব একটু ছোট্ট ব্যাখ্যায়, মানে কারা কারা আমাদের অ্যারোমেটিক হইতে পারবে, মানে খুব মজা, তোরা মানে খুবই মজা পাবে এখন এই টপিকটাতে আমি আশা করি। তার আগে ছোট্ট দুটো জিনিস তোদেরকে একটু ক্লিয়ার করে যাই, যে সংকরায়নগুলো আমরা কিভাবে বের করি, তোরা সবাই জানিস। তারপরে হচ্ছে আমি তোদের জন্য একটু ছোট্ট আলোচনা করি। হ্যাঁ, সংকরণের এই ব্যাপারটি একটু ছোট্ট আলোচনা করি, যে কার্বনের জন্য সংকরণগুলো কেমন হয়। কার্বনের যদি সংকরণ বের করি, আমরা সবাই জানি যে যখন হচ্ছে আমাদের কার্বনের সংখ্যা যদি বের করতে চাস, যে যখন হচ্ছে আমাদের কার্বন কার্বন একক বন্ধনে যুক্ত থাকবে কার্বনটা, তখন এই সংকরণটা হচ্ছে আমাদের হয় sp3। এটা সবাই জানিস। তারপরে ভাই বোর্ডে লিখে দিচ্ছি যেন আমাদের একটু পরে নির্ণয় করতে কষ্ট না হয়। যখন হচ্ছে আমি কার্বন কার্বন ডাবল বন্ড জানি এরকম কোনোভাবে যুক্ত থাকে, তখন আমাদের সংকরায়ন হচ্ছে sp2। এবং আমি যদি জানি যে আমাদের কার্বন কার্বন ট্রিপল বন্ড হয় কোনো হচ্ছে কার্বন, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে sp সংকরায়ন। এই ব্যাপারটা একটু আমরা সবাই কর্নারে লিখে রাখবো, কিংবা আমরা মোটামুটি জানি, একটু পরে আমাদের কাজে লাগবে। এটা যখন কার্বন নিয়ে চিন্তা করব, যখন অন্য পরমাণু আসবে, অন্য পরমাণুর ক্ষেত্রে যখন আমি আসব, তখন তার সংকরণ বের করার সিস্টেম হচ্ছে সিগমা বন্ধন। এটা আমি সিগমা চিহ্নটা দিয়ে দিই, আচ্ছা ডিরেক্ট লিখেই দিই, সিগমা বন্ধন, সিগমা বন্ধন প্লাস হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার বা মুক্তজোড় বাংলায় যদি বলি লোন পেয়ার ইলেকট্রন, এদের সমষ্টিকে আমি বলতে পারবো হচ্ছে যে এরা হচ্ছে আমার, এদের মাধ্যমে হচ্ছে আমার সংকরণ হবে। অর্থাৎ সিগমা বন্ধন এবং লোন পেয়ার, হ্যাঁ, এটার যোগফল, এই দুইটার যোগফল যদি 2 হয়, তাহলে এটা হচ্ছে আমাদের sp সংকরণ, আমরা এভাবে বলতে পারি। যদি তাদের যোগফল ভাই 3 হয়, তাহলে আমি বলতে পারবো হচ্ছে sp2 সংকরণ। যদি তাদের যোগফল 4 হয়, তাদেরকে বলি আমরা sp3 সংকরণ। এই ব্যাপারটা একটু ভাই সবাই কষ্ট করে খাতার এক কর্নারে লিখে নিবি, কারণ এটা আমাদের লাগবে। তাহলে কার্বনের জন্য কি, সিঙ্গেল বন্ডেড sp3, ডাবল বন্ডেড sp2, ট্রিপল বন্ডেড শুধু sp। কার্বন ছাড়া অন্য পরমাণুর জন্য সিগমা বন্ধন নিব, লোন পেয়ার নিব, এবং তাদের যোগফল যদি 2 হয়, তাহলে আমি বলবো হচ্ছে sp সংকরায়ন। যদি 3 হয় sp2, 4 হইলে sp3। কিভাবে বুঝবো, চল আমরা দেখে আসি। চল এবার আমরা একটা একটা করে যৌগ নিব, একটা একটা করে যৌগ নিয়ে আমরা হচ্ছে ব্যাখ্যা করব যে তারা আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড নাকি হচ্ছে এলিফ্যাটিক কম্পাউন্ড, বা অ্যারোমেটিক হবে না কিনা। নাম্বার ওয়ান, একটু আগে যে বেনজিন সাহেবকে নিয়ে আমরা এত কথা বলছি, একদম খাতার একটা ফ্রেশ পেজে যে তারা হচ্ছে এগুলো একটু সুন্দর করে ক্লিয়ার করে নিবি। এই যে বেনজিনের কথা বলছি,
প্রথম প্রশ্ন হচ্ছে তোদের কাছে আমার, যে ভাইয়া আমাদের এই বেনজিন সাহেব সে কি আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড হবে কিনা। আমরা কিন্তু মুখস্থ জানি সে হচ্ছে আমাদের একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, বাট এবার আমরা হাকেলের মাধ্যমে ব্যাখ্যা করে দেখতে চাই যে সে আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড কিনা। তাহলে প্রথম শর্ত অ্যারোমেটিক সাহেব হাকেল সাহেব আমাকে বলছিল যে আচ্ছা, একজন লিখছে হচ্ছে কুয়াশা লিখছে যে সাহিত্যিক কেমিস্ট। খুব সুন্দর একটা নাম দিছিস ভাইয়া। আর জয়িতা লিখছে হচ্ছে সমতুলীয় ঈদ শুভেচ্ছা। সর্বনাশ, তারা তো হাসাইতে হাসাইতে রোজা হালকা করে ফেলবে আমার। আচ্ছা, এবার দেখি এক নাম্বার ওয়ান হচ্ছে বেনজিনটা হচ্ছে আমাদের কি হবে, অ্যারোমেটিক যৌগ হবে না। প্রথম শর্ত ছিল সমতুল্য হইতে হবে, অর্থাৎ প্রত্যেকটা কার্বন sp2 হাইব্রিডাইজড হইলেই আমি বলতে পারবো এটা আমাদের সমতুল্য। তো এই যে ভাই বেনজিন আছে, আমরা সবাই জানি না যে এখানে প্রত্যেকটা, এখানে একটা করে কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন এবং এটা একটা কার্বন, রাইট। এবং প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে কিন্তু আমাদের হাইড্রোজেন আছে না এই জায়গায়। এই কার্বনে একটা হাইড্রোজেন আছে, 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 এই কার্বনে। আমরা কিন্তু এগুলো মোটামুটি সবাই জানি যে প্রত্যেকটা কার্বনেই একটা করে হাইড্রোজেন আছে। এবং আমরা আরও জানি যেহেতু প্রত্যেকটা কার্বনের সাথে আমার একটা করে ডাবল বন্ডের আছে, তার মানে যেহেতু প্রত্যেকটা কার্বনের, এই কার্বনের জন্য এটা ডাবল বন্ড, এটার জন্য এটা ডাবল বন্ড, এরকমভাবে সিমিলারলি প্রত্যেকের জন্য যেহেতু একটা করে ডাবল বন্ড আছে, তার মানে প্রত্যেকটা কর্নারই কিন্তু আমাদের sp2 হাইব্রিডাইজড। আমি একটা বুঝাচ্ছি, হ্যাঁ, বাকিগুলো আশা করি তুই দেখে বুঝতে পারবি। প্রত্যেকেই কিন্তু আমাদের sp2 হাইব্রিডাইজড। এবং যেহেতু প্রত্যেকে sp2 হাইব্রিডাইজ, আমি কিন্তু এখন সিদ্ধান্তে যেতে পারতেছি যে হ্যাঁ, এটা আমাদের একটা সমতলীয় চাক্রিক যৌগ, এতে কোনো সন্দেহ নাই। প্রথম শর্ত সে কিন্তু আমাদেরকে ফিল আপ করছে। শর্ত নাম্বার 2 ছিল যে তারপর আমার খুঁজে বের করতে হবে যে এখানে আমার 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন আছে কিনা। তো পাই ইলেকট্রন কোত্থেকে আসবে? পাই ইলেকট্রন আসবে হচ্ছে পাই বন্ধন থেকে। আমি দেখতে পাচ্ছি আমাদের এই বেঞ্জিনের মাঝখানে পাই বন্ধনে একটা, দুইটা আর হচ্ছে তিনটা। তাহলে তিনটা যদি ভাইয়া আমাদের পাই বন্ধন হয়, একটা বন্ধনে যদি দুইটা ইলেকট্রন হয়, তিনটা পাই বন্ধনে টোটাল আমাদের পাই ইলেকট্রন হবে সমান সমান কয়টা? 3 × 2 সমান সমান 6। এই 6 নাম্বারটা কি আমাদের হাকেল নাম্বারের সাথে মিলে? জি ভাইয়া, আমরা তো জানি, একটু আগে আপনি দেখায় আসছেন যে হাকেল নাম্বার হচ্ছে 2, 4, 6, 10, সরি 4 না, 2, 6, 10, 14 এইভাবে চলতে থাকে। তাহলে যেহেতু 6 একটা হচ্ছে আমাদের হাকেল নাম্বার, তাহলে অবশ্যই এটা আমাদের একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। তার মানে এটাকে আমরা সাইন দিয়ে দিলাম, ইয়েস, এটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড। তাহলে প্রথম কথা হচ্ছে আমাকে খুঁজে বের করতে হবে যে আমাদের সবাই sp2 কিনা। sp2 কেন? কারণ সমতুল্য হইতে হবে। 2 নাম্বার হচ্ছে আমাকে খুঁজে বের করতে হবে ইলেকট্রনগুলো হাকেল নাম্বারের সাথে মিলে কিনা। দেখতে পাচ্ছি 6 মিলে গেছে। নাম্বার 2, এক্সাম্পল নাম্বার 2, আমি অনেকগুলো তোদেরকে দেখাবো। এক্সাম্পল নাম্বার 2, প্রথম কথা হচ্ছে এটার নাম কি এবং এটা অ্যারোমেটিক হবে কিনা। তোদের কাছে ভাইয়া প্রশ্ন, প্রথম কথা হচ্ছে এটার নাম কি এবং এইটা অ্যারোমেটিক হবে কিনা। ওকে, সো এটার নাম হচ্ছে ভাই ন্যাপথ্যালিন। এটার নাম হচ্ছে ন্যাপথ্যালিন। ন্যাপথ্যালিন যে যেটা বলে, ভেরি গুড, গৌর আমাকে সবার আগে লিখছে ভাই এটার নাম হচ্ছে ন্যাপথ্যালিন, ঠিক আছে। এবং তুই যদি ভাই একটু খেয়াল করে দেখিস, দেখবি প্রত্যেকটা হ্যান্ড হচ্ছে আমাদের sp2 হাইব্রিডাইজড। আমি বের করে দেখাবো না, তোরা বাসায় একটু প্র্যাকটিস করবি, তোরা দেখবি যে সবাই হচ্ছে sp2। যেহেতু সবাই sp2, তাহলে তাহলে একই সমতলে। sp2 যেহেতু খুঁজে পাইছি, এবার আমার কাজ হচ্ছে আমার পাই বন্ধন গুণা। দেখতে পাচ্ছি এখানে একটা পাই বন্ধন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা, অর্থাৎ 5টা পাই বন্ধন আছে। তাহলে 5টা পাই বন্ধন যদি থাকে, তাহলে পাই ইলেকট্রন কয়টা হবে? 5 × 2 সমান সমান 10। প্রশ্ন হচ্ছে এই 10 কি ভাই হাকেল নাম্বারের সাথে মিলে কিনা। যদি 10 হাকেল নাম্বারের সাথে মিলে, তাহলে এই 10টাকে বা এই যোগটাকে আমরা বলতে পারবো ইয়েস, এটা আমাদের একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, এতে কোনো সন্দেহ নাই। এটাকে আমরা ইয়েস দিয়ে দিলাম। এটা যারা বুঝছিস নাম্বার 3তে চলে আয়, দেখ এটা বুঝিস কিনা বা এটা পারিস কিনা। এটা হচ্ছে আমাদের যোগটা থাকবে এই
আমি আরেকটা বাক্স বাড়াই দিলাম এই, হ্যাঁ, তার হচ্ছে এখানে একটা থাকবে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, হুম, এই একটা, এই একটা, এই যৌগটা। এবং এটার নাম কি? হ্যাঁ, আমি আর তোদেরকে প্রশ্ন না করি, আমি তোদেরকে জাস্ট বলে বলে যাই, এটার নাম হচ্ছে অ্যানথ্রাসিন। যারা হচ্ছে লিখতে পারিস না তাদেরকে জন্য লিখে দিচ্ছি, এটা হচ্ছে অ্যানথ্রাসিন। এবং তোরা যদি এটাতে খুঁজে খুঁজে দেখিস, এই যে প্রত্যেকটা মাথা আছে কিংবা প্রত্যেকটা কর্নার আছে, তারা সবাই কিন্তু হচ্ছে sp2 হাইব্রিডাইজড। কীভাবে sp2 হাইব্রিডাইজড? কারণ প্রত্যেকের সাথে একটা করে ডাবল বন্ড আছে, আর ডাবল বন্ড মানেই হচ্ছে, কর্নারের বাইরে লিখে দিছি যে ডাবল বন্ড মানেই হচ্ছে সে আমাদের sp2 সংকরায়ন হবে। এটা আমাদের ভাই কোনো সন্দেহ নাই। তো যেহেতু সবাই sp2, তাহলে সে সমতুল্য, তাহলে আমি তার জন্য হচ্ছে কি বলে পরবর্তী প্রসেস যেতে পারবো। আমি এইবার তার জন্য যদি পাই ইলেকট্রন সংখ্যা হিসাব করি, তাহলে আমি দেখবো যে তার পাই ইলেকট্রন কয়টা হবে। একটা ডাবল বন্ড, দুইটা পাই বন্ড, তিনটা পাই বন্ড, চারটা পাই বন্ড, পাঁচটা পাই বন্ড, ছয়টা পাই বন্ড, সাতটা পাই বন্ড। তার মানে সাতটা পাই বন্ড মানে হচ্ছে প্রত্যেকটাতে দুইটা করে ইলেকট্রন থাকলে 7 দোকানে 14। তার মানে এই 14টা কি আমাদের ভাই হাকেল নাম্বার সাথে মিলে? যে জি ভাইয়া, 14 আমাদের হাকেল নাম্বার সাথে মিলে। তাহলে হচ্ছে এটাও আমাদের একটা কি ভাইয়া যোগ্য বলতো, এটা আমাদের একটা অ্যারোমেটিক যোগ্য। এটা তো ভাইয়া সাইন দিয়ে দিলাম। অ্যারোমেটিক যারা, তাদেরকে আমরা সাইন দিয়ে দিচ্ছি, যারা অ্যারোমেটিক হবে না তাদেরকে আমরা ক্রস দিয়ে দিব। তাহলে প্রথম যে তিনটা যোগ্য দেখাইলাম, তারা কিন্তু আমাদের হচ্ছে ভাইয়া অ্যারোমেটিক যোগ্য। এই তিনটা নিয়ে আশা করি ভাই কারো কোনো ঝামেলা নেই, তিনটা খুবই কমন ছিল আমাদের। আমরা চলে একটু 4 নাম্বার কম্পাউন্ডে যাব। ভেরি গুড, হাবিবুল আমাকে এটার নামটা লিখে দিয়েছে অ্যান্থ্রাসিন। তিনটা থাকলে অ্যান্থ্রাসিন, দুইটা থাকলে হচ্ছে ন্যাপথলিন, একটা থাকলে হচ্ছে বেনজিন। আচ্ছা, এবার এগুলো মুছে দিই, মুছে দিয়ে চল আমরা চলে যাই হচ্ছে আমাদের 4 নাম্বারটায়। 4 নাম্বারটা একটু তোরা আমাকে ক্যান্সেল করবি। এইটা, এই যে বাক্সটা আঁকছি, এইটা কি আমাদের একটা অ্যারোমেটিক কম্পাউন্ড কিনা? এইটা আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড কিনা? সাবাস, ভেরি গুড, ভেরি গুড। সবাই হচ্ছে আমাকে অ্যান্সার করে দিয়েছে, সবাই একদম, আমরা এখানে যারা আসিস সবাই আমাকে ব্যাপারটা অ্যান্সার করে দিয়েছে যে ভাইয়া না, এটা আমাদের আসলে এটা কোনো শর্তই মিলে না। প্রথম কথা হচ্ছে এখানে কোনো পাই বন্ধন নাই, পাই বন্ধন নাই মানে পাই ইলেকট্রন থাকবেই না, এক কথা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমার যেটা বেসিকটা বুঝতে হবে, বেসিকটা কি, এই যে প্রত্যেকটা কর্নার, তারা কিন্তু কেউই sp2 হাইব্রিডাইজ না, সবাই কিন্তু আমাদের sp3 হাইব্রিডাইজড। অর্থাৎ সবাই এখানে যারা আছে তারা সবাই কিন্তু আমাদের sp3। কেন sp3? কারণ দেখ, বলছি ভাইয়া যে কার্বন কার্বন একক বন্ধন যারা থাকবে, অর্থাৎ সবাই কিন্তু দেখ সিঙ্গেল বন্ডেড, সিঙ্গেল বন্ডেড মানেই কিন্তু sp3। এগুলো কিন্তু তোরা জানিস ভাইয়া, কর্নারে তোকে লিখে দিয়ে আসছি। হ্যাঁ, তার মানে যেহেতু sp2 সে শো করে না, তাহলে প্রথমেই সে বাদ। আরো সহজ হচ্ছে, ভিতরে দেখ কোনো ধরনের কোনো পাইবন্ধন নাই, সো এটা আমাদের অ্যারোমেটিক হওয়ার কোনো চান্স নাই। তার মানে সে ক্রস, তাকে আমরা বাদ দিলাম, সে আমাদের অ্যারোমেটিক না। ভেরি গুড, সাইক্লোহেক্সেন। আচ্ছা, এটার নামটা হচ্ছে সাইক্লোহেক্সেন। ভেরি গুড, জয়িতাকে, জয়িতা একদম নাম উল্লেখ করে দিছে। ভেরি গুড। জসিম লিখছে ভাই ইলেকট্রন নাই। হ্যাঁ জসিম, ইলেকট্রন আছে বাট পাই ইলেকট্রন নাই। ভেরি গুড। আচ্ছা, এবার আমরা চলবো হচ্ছে তো 5 নম্বরে। 5 নম্বরে হচ্ছে আমাদের এটা থাকবে, এই মাঝখানে একটা বন্ড আছে, এটাকে আমাদের হচ্ছে কি ভাইয়া বলতো অ্যারোমেটিক যৌগ কিনা, এটা আমরা একটু বোঝা লাগবে আমাদের। তো প্রথম কথা হচ্ছে এখানে কিন্তু একটা পাই বন্ধন আছে। তার মানে পাই বন্ধন দেখে কিন্তু তোর মনে হইতে পারে যে ভাইয়া এখানে তো 2 আছে, তার মানে এটা কিন্তু আমাদের ভাই অ্যারোমেটিক হইতে পারে। বাট এখানে ওই 2 খোঁজার আগে আমার কাজ হচ্ছে আমি সবার আগে দেখব এটা একটা সমতলীয় যৌগ কিনা। কথা বুঝতে পারছি? এটা সমতলীয় কিনা, এটা বোঝার জন্য তার প্রত্যেকটা কর্নারকে আমার হচ্ছে খুঁজে বের করতে হবে, তার প্রত্যেকটা কর্নারের সংকরায়ন কি। যেমন যেহেতু এই কর্নারে ডাবল বন্ড আছে, তার মানে এটা sp2, কোনো সন্দেহ নাই। এই কর্নারে ডাবল বন্ড আছে, এইটা sp2। বাট উপরের কর্নার ভাই তুই যদি খেয়াল করিস, এখানে কিন্তু কোনো ডাবল বন্ড নাই, প্রত্যেকটাই কার্বনের ভাই সিঙ্গেল বন্ড, তার মানে এটা sp3। যেহেতু ভাই এটা sp3, তার মানে আমি এখানে কোনো কনক্লুসিভ ভাই ডিসিশনে যেতে পারছি না যে এটা আমাদের অ্যারোমেটিক যৌগ কিনা। এটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ ভাই না।
দুইটা ইলেকট্রন থাকা সত্ত্বেও এটা কিন্তু আমাদের অ্যারোমেটিক যৌগ না। এটাই কিন্তু বেসিক ব্যাপার। এই ব্যাপারটাই ভাই তোকে বুঝতে হবে যে দুইটা ইলেকট্রন থাকা সত্ত্বেও এটা কেন আমাদের অ্যারোমেটিক না, কারণ এটা আমাদের একটা সমতলীয় কম্পাউন্ড না, এটা sp3 সাইক্লোপ্রোপিন। ভেরি গুড, এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপিন। যারা হচ্ছে নামগুলো জানিস না, কমেন্টে অনেকে নামগুলো লিখে দিচ্ছে, ভুল হলে আমি বলে দিব, বাট নাম আপাতত হচ্ছে আমাকে বসির নামটা লিখে দিচ্ছে, এটার নাম হচ্ছে ভাই সাইক্লোপ্রোপিন, এটা ঠিক আছে। 4 নাম্বারটা ভাই যদি তোদের ক্লিয়ার হয়ে থাকে, আমি সরি 5 নাম্বারটা, আমি 6 নাম্বারে যাব। 6 নাম্বারটা তোরা আমাকে ভাই অ্যান্সার করবি যে এইটা এই সরি ত্রিভুজটা হচ্ছে সুন্দর করে রাখতে হবে। এই এটার উপর একটা প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এইবার এটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড কিনা এটা একটু সবাই ব্যাখ্যা করবে আমাকে, বা সবাই একটু বলার ট্রাই করবে যে ভাইয়া এই যে সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন, হ্যাঁ এটা হচ্ছে সাইক্লোপ্রোপিনিয়াম আয়নটা সে আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড কিনা। তো প্রথম কাজ হচ্ছে এখানে দুইটা ইলেকট্রন আছে, এটা দেখতেই পাচ্ছি, এটা নিয়ে কোনো ব্যাপার নাই, ব্যাপার হচ্ছে আমাকে বের করতে হবে প্রত্যেকটা হ্যান্ড আমার sp2 কিনা। তো ডাবল বন্ড থাকার ফলে এটা sp2 আমরা জানি, এটা sp2 আমরা জানি, বাট তার আগে দেখতেছিলাম এটা ছিল আমাদের sp3 সংকরায়ন। বাট যখনই একটা প্লাস চিহ্ন দিলি তখন তার মানে কি ভাই, এখানে কিন্তু ইলেকট্রনের শর্টেজ হয়ে গেল, ইলেকট্রন কিন্তু কমে গেল, তার মানে একটা বন্ধন কিন্তু এখান থেকে কমে গেল। একটা বন্ধন যদি এখান থেকে কমে যায়, ওই বন্ধনটা কিন্তু আর সংকরণে অংশগ্রহণ করলো না, তখন এটার সংকরণটা হয়ে যায় হচ্ছে sp2 হাইব্রিডেজ। এটা হয়ে যায় হচ্ছে তোর sp2। যখন একটা প্লাস চিহ্ন দিবি তখন এটা হয়ে যাবে sp2 সংকরায়ন। যখন এখানে একটা প্লাস চিহ্ন থাকবে, তার ইলেকট্রন কমে গেছে, তার বন্ধন কমে গেছে, তখন এই সংকরণটা হয়ে যাবে হচ্ছে আমাদের sp2। এটা যখন হচ্ছে আমরা স্ট্রাকচার আঁকবো, সংকরণের গঠন আঁকবো, তখন আরো ক্লিয়ারলি বুঝবি। বাট এটা মনে রাখ যে প্লাস মানে ইলেকট্রন কম, আর ইলেকট্রন কমে যাচ্ছে মানে এটা sp2 হাইব্রিডাইজড হয়, আর এটা sp2 হাইব্রিডাইজড হলে এটা একই সমতলে থাকবে, এবং ভিতরে যেহেতু পাই ইলেকট্রন দুইটা, তাহলে এটা অবশ্যই সে যেহেতু পাই ইলেকট্রন তার হচ্ছে দুইটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে সে অবশ্যই আমাদের কি বলতে ভাই, সে আমাদের হচ্ছে, আচ্ছা আমাকে অনেকে ইয়েপ লিখতেছে ভাই, এটা হচ্ছে অ্যারোমেটিক রেজোনেন্স। ভেরি গুড, এটা রেজোনেন্স হয়, অর্থাৎ প্লাসটা যদি আমি এখানে নিয়ে যাই, এই ডাবল বন্ডটা ওইখানে চলে যাবে, প্লাসটা যদি আমি এখানে নিয়ে আসি, ডাবল বন্ডটা এই পাশে চলে আসবে, একটা রেজোনেন্স হয় কন্টিনিউয়াস। ভেরি গুড ভাই, বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়, রেজোনেন্স দ্বারা ব্যাখ্যা করা যায়, তারপর হচ্ছে সংকরণ দ্বারা ব্যাখ্যা করা যায়, বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা আমি ভাই তাহলে 6টা বুঝলাম যে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, রাইট। ওকে, আমরা 6টা এক্সাম্পল দেখছি। আচ্ছা সবাই আমাকে একটু কষ্ট করে বল, এই যে এক্সাম্পলগুলো দেখতেছি মানে মজা লাগতেছে নাকি হচ্ছে বোরিং লাগতেছে, বুঝতেছি কিনা ব্যাপারগুলো, মানে ব্যাপারটা কি মজাদার কিনা। নাম্বার হচ্ছে 7, এই যোগটা কি হবে আমাদের ভাই বলবি আমাকে। আচ্ছা এইবার এই যে যোগটা দেখছি এটার নাম হচ্ছে সাইক্লোবিউটাডাইন। হ্যাঁ, এটার নাম হচ্ছে সাইক্লোবিউটাডাইন। সো নাম ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে বুঝার ব্যাপার আছে যে আমার এখানে কি হবে। এখানে মোটামুটি তুই চতুর্দিকে যদি একটু হাত টাত মিলাস তাহলে সংকরণ মোটামুটি sp2ই পাবি। বাট যেহেতু সহজ কথা বুঝতে পারতেছি, পাই ইলেকট্রন এখানে 4টা, যেহেতু পাই ইলেকট্রন 4টা, তার মানে সে হচ্ছে আমাদের কিনা অ্যারোমেটিক কম্পাউন্ড হবে না। আমি এখানে ক্রস দিয়ে দিলাম, এটা দেখেই বুঝতে পারতেছি, আর কোনো সমস্যা নেই। ইলেকট্রন 4টা সে কখনোই হবে না। শাখা হতেছেন শুভ নামটা লিখেছে সাইক্লোবিউটাডাইন। ভেরি গুড। আচ্ছা এবার আমরা একটু অন্যদিকে চলে যাই, চল আমরা একটু সুন্দর একটা যোগে চলে যাই। দেখ 8 নাম্বার, সবগুলোই করাই দিই মোটামুটি, পরীক্ষা যেগুলো আসে যেন পরীক্ষায় আসতে কোনোটা মিস না হয়। মানে কমেন্টের জন্য তোদেরকে অস্কার দেওয়া উচিত, হ্যাঁ এক একজনের কমেন্ট দেখা অস্কার দেওয়ার মন চাইতেছে। রাসেল লেক্সে বা অ্যারোমেটিক না এটা, হ্যাঁ অ্যারোমেটিক না এটা প্রথমে দেখেই বুঝা যায়, এখানে আর অন্য কোনো চিন্তা করার দরকার নেই। ইলেকট্রন যেহেতু আমার মিলতেছে না সংখ্যা, সো অ্যারোমেটিক না, ক্রস দিয়ে দিছি ভাই, দেখ ডান পাশে ক্রস দিয়ে দিলাম। তারপর হচ্ছে সুন্দর একটা যোগ লিখবো, দেখ এটা এই মাঝখানে আমি একটা কিছু দিব, এটা হচ্ছে আমাদের নাইট্রোজেন, ঠিক আছে। এবং এই নাইট্রোজেনে একটা মুক্ত জোড় ইলেকট্রন থাকবে, এই হাতে একটা বন্ড ছিল, এটা থাকবে বন্ড,
হুম, এ হাতে একটা বন্ড থাকবে, এই হাতে একটা বন্ড থাকবে। কেউ কি এটার নাম জানিস? যদি কেউ নাম জানিস তাহলে ভাইরে কমেন্ট বক্সে লিখে দে যে ভাই আমরা এটার নাম জানি, কেউ জানিস কিনা। হ্যাঁ, জয়িতা কোর্স শেষে আমরা হচ্ছে মোটামুটি কয়েকজনকে এই ধরনের একটা অস্কার দেওয়ার প্ল্যান করতেছি। আমরা তাদেরকে কিছু মিনি অস্কার কিনে দিব, কোনো অসুবিধা নেই। রাসেল নামটা ভুল লিখছিস, শাখাওয়াত নামটা ভুল লিখছিস, গৌরী শাহ নামটা ভুল লিখছিস। আজিজুল আকিদ হচ্ছে আমাকে কারেক্ট নামটা লিখিয়ে দিছে, নাইম লিখিয়ে দিছে। তারপর হচ্ছে আমাকে আর কে লিখছে এটা, জয়িতা হচ্ছে কারেক্ট নামটা লিখিয়ে দিছে, এটার নাম হচ্ছে পিরিডিন। ভেরি গুড, এটার নাম হচ্ছে পিরিডিন। আমি এই পাশের নামটা লিখে আছে নিচে লিখতেছি, এটার নাম হচ্ছে পিরিডিন। ওকে, সো এই পিরিডিন হচ্ছে আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড কিনা আমরা এটা একটু দেখব। এই পিরিডিন, এটা আমাদের হচ্ছে ভেরি গুড, শাকিলও আমাকে পরে লিখে দিছে, এটা হচ্ছে ভাই পিরিডিন। ওকে, এটা হচ্ছে পিরিয়ডিন। এটা আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড কিনা আমরা বুঝবো। তো সহজ কথা কি, প্রথম কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা হ্যান্ড sp2 কিনা। তাহলে দেখ, এখানে ডাবল বন্ড আছে sp2, 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 এখানে ডাবল বন্ড আছে sp2। কিন্তু নাইট্রোজেন আমরা একটু দেখি তো, নাইট্রোজেনে কি কি আছে। নাইট্রোজেনও ডাবল বন্ড আছে sp2 হবে, বাট যেহেতু মুক্ত জোর আছে, আমরা মুক্ত জোরের মাধ্যমে বের করার, যেহেতু নাইট্রোজেন হচ্ছে আমাদের একটা ভিন্ন পরমাণু, আমি লিখে দিয়েছিলাম অন্য পরমাণুর জন্য আমাদের সংকরণ বের করার সিস্টেম হচ্ছে সিগমা বন্ধন প্লাস লোন পেয়ার ইলেকট্রন। তাহলে দেখ, এই নাইট্রোজেনের সিগমা বন্ধন কারা কারা, এখানে একটা একক বন্ধন, এটা একটা সিগমা, এখানে একটা একক বন্ধন, এটা একটা সিগমা। তাহলে নাইট্রোজেনের জন্য আমি সিগমা বন্ধন পাইছি দুইটা, প্লাস মুক্তজোর পাইছি কয়টা দেখতো, এই যে একটা মুক্তজোর, এই যে একটা মুক্তজোর, মুক্তজোর পাইছি একটা, তাহলে নাম্বার আসতেছে 3। তাহলে এটাকে আমি বলতে পারবো sp2 হাইব্রিডাইজড। তার মানে এই নাইট্রোজেনটা হচ্ছে আমাদের sp2 হাইব্রিডাইজড। সংকরণের ব্যাপারটা বুঝছি কিনা সবাই একটু ভাইকে জানাইস যে ভাইয়া নাইট্রোজেনের সংকরণটা আপনি কেমনে বের করছেন, এটা আমরা বুঝতে পারছি কিভাবে। নাইট্রোজেনের অন্য ডিফারেন্ট কোনো পরমাণুর জন্য সূত্র ছিল সিগমা বন্ধন প্লাস হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। আমি দেখতে পাচ্ছি আমাদের এই নাইট্রোজেনের পাশে এই একটা সিগমা বন্ধন, এই একটা সিগমা বন্ধন, হলো দুইটা সিগমা বন্ধন। হ্যাঁ, আমি আবার বলতেছি, এই যে একটা সিগমা, এই যে একটা সিগমা হলো দুইটা সিগমা, আর এখানে একটা মুক্ত জোর, তাহলে এই একটা মুক্ত জোর, তাহলে টোটাল নাম্বার হচ্ছে 3, এবং এটা সংকরণ হচ্ছে ভাইয়া sp2। যেহেতু এটা sp2 সংকরায়নের, এটা sp2 সংকরায়ন, তাহলে তারা পরস্পর অবশ্যই সমতলে হবে, এবং সমতলে হওয়ার জন্য আমি আমার সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। এখন যদি আমি সূত্রে অ্যাপ্লাই করি, আমি দেখতে পাবো যে আমাদের এই যে ভিতরে তিনটা পাই বন্ধন আছে, এই তিনটা পাই বন্ধন ইলেকট্রন আছে 6টা। যেহেতু পাই বন্ধন তিনটাই, ইলেকট্রন আছে 6টা, তাহলে যেহেতু 6 আমাদের হাকেল নাম্বারের সাথে মিলে, তাহলে অবশ্যই এই পিরিডিন হচ্ছে আমাদের একটা হাকেল কম্পাউন্ড বা অ্যারোমেটিক কম্পাউন্ড। গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, বুঝতে পারছিস তোরা। আমরা আরও কিছু মজার এক্সাম্পল দেখি চল। হ্যাঁ, এক্সাম্পলগুলো দেখে আমরা আমাদের ক্লাসটা শেষ করব। হ্যাঁ, আমি একটু তাড়াতাড়ি এখন দেখাবো। 9 নাম্বার, 9 নাম্বার এক্সাম্পল দেখ, বুঝিস কিনা ভাইয়া। 9 নাম্বার এক্সাম্পলটা আমি কি দিব, আমি দিব হচ্ছে এরকম কিছু একটা। হুম, এখানে মাঝখানে ধর সাপোজ দিয়ে দিব হচ্ছে নাইট্রোজেনটাকে দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, এখানে একটা মুক্তজোর, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড। এই যৌগটার নাম কি, এবং এটাকে আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড কিনা। এই যৌগটার নাম কি এবং এইটা কি আমাদের একটা অ্যারোমেটিক কম্পাউন্ড কিনা, এটা যদি বুঝিস তাহলে আজকের ক্লাস এখানে শেষ। তো প্রথম কথা হচ্ছে এই যৌগটার নাম হচ্ছে পাইরল। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি, আমি আর কারোর জন্য ওয়েট করলাম না। হ্যাঁ, এটার নাম হচ্ছে পাইরল, এটার নাম হচ্ছে আমাদের পাইরল। এই পাইরল আমাদের অ্যারোমেটিক কিনা এটা বোঝার জন্য আমাকে বুঝতে হবে প্রত্যেকটা হ্যান্ড আমাদের কি সংকরায়নে সংকরিত, রাইট। যেমন এটা sp2 আমি জানি ডাবল বন্ড আছে, 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 কোনো সমস্যা নাই। বাট এই নাইট্রোজেনটা সংকরায়ন কি, চল ভাই এটা একটু দেখি। এই যে সেন্টার নাইট্রোজেন, এই সেন্টার নাইট্রোজেনের সংকরণটা কি হবে, আমি নাইট্রোজেনের সংকরণটা যদি বের করি, তাহলে নাইট্রোজেনের সংকরণ এখানে কত হবে, দেখ, একটা সিগমা বন্ধন, দুইটা সিগমা বন্ধন, তিনটা সিগমা বন্ধন, তাহলে সিগমা বন্ড হয়ে গেছে তিনটা,
প্লাস এই যে উপরে একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাহলে প্লাস হচ্ছে 1। আমি আবার রিপিট করি, এই যে নাইট্রোজেনের তিনটা হচ্ছে আমাদের কি বলে এটারে সিঙ্গেল বন্ডেড অর্থাৎ সিগমা বন্ড, তাহলে তিনটা সিগমা বন্ধন, আর মুক্ত জোড় আছে একটা, তাহলে 3 আর 1 মিলে হলো কত ভাইয়া 4, আর 4 যদি হয় তাহলে সংকরণ কত হবে sp3। তার মানে আমি দেখতে পাচ্ছি আমাদের এই নাইট্রোজেনটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড, এই নাইট্রোজেনটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড। তার মানে আমি তাকে কিন্তু সূত্রে ফেলাতে পারবো না, কিন্তু তার মানে কি এটা আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড হবে না? না, এখানে পার্থক্যটা যে এটা আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড হবে। কিভাবে অ্যারোমেটিক কম্পাউন্ড হবে? দেখা যায় রেজোনেন্স জনিত কারণে বা একই তলে থাকার জন্য এই যে দুইটা আমাদের মুক্তজোড় ইলেকট্রন আছে, তারা এই তল বরাবর এই সঞ্চরণশীল ইলেকট্রনের সাথে ঘূর্ণনে চলে যায়। এই যে দুইটা মুক্তজোড় ইলেকট্রন আছে, এই দুইটা মুক্তজোড় ইলেকট্রন তাদের হচ্ছে সঞ্চরণশীল মুভমেন্টের কারণে একই তলে থাকার কারণে আমাদের এই বেনজিন চক্রে চলে যায়। তো বেনজিন চক্রে যদি চলে যায় তাহলে আমাদের মুক্তজোড় তো চলেই গেল, তাহলে মুক্তজোড় চলে গেলে মুক্তজোড় আমি এখান থেকে ভাইয়া মুছে দিলাম, অর্থাৎ নাম্বার 1 আমি মুছে দিলাম, তাহলে এটা সংখ্যা হয়ে গেল 3। আর যদি সংখ্যা হয়ে যায় 3, তখন এটা সংকরণ হচ্ছে আমাদের sp2 হয়ে গেল। তার মানে এটা যখন চলে যাবে, অর্থাৎ মুক্তজোড়টা যখন আমার রেজোনেন্সে চলে যাবে, তখন আমার এটা সংকরণ হয়ে যাচ্ছে sp3। আর যখন এটা sp2 হয়ে গেল, তখন কিন্তু আমি মোটামুটি একটা সিদ্ধান্তে আসতে পারলাম যে হ্যাঁ ভাইয়া প্রত্যেকে আমাদের sp2 সংকরণ। এখন আমি খুঁজে খুঁজে যদি দেখি আমাদের এখানে পাই ইলেকট্রন কয়টা, তাহলে দেখ ভাইয়া এখানে পাই ইলেকট্রন কয়টা হবে, এখানে পাই ইলেকট্রন হচ্ছে দুইটা পাই বন্ধনের জন্য 4টা, আর একটা মুক্ত জুড়ে আছে আরও 2টা, তাহলে টোটাল হচ্ছে আমাদের এখানে 6টা। আর যেহেতু 6 হচ্ছে আমাদের একটা হাকেল নাম্বার, তাহলে এই পাইরল সে নিজেও কিন্তু আমাদের একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। আচ্ছা, আজানের 1 মিনিট ব্রেক হয়েছে, এই ব্রেকের মাঝখানে তোরা আমাকে একটু ব্যাপারটা বল যে এটা তোরা বুঝছিস কিনা, নাকি ভাই আবার একবার রিপিট করবো? আচ্ছা ওকে, আজান শেষ, আমাকে কয়েকজন হচ্ছে রিপিট করতে বলছি ভাইয়া, আমি রিপিট করতেছি, তবে এটা রিপিট করবো না, সেম আছে, আমরা আরও দুইটা দেখাবো, আরও দুইটার মাধ্যমে আশা করি তোদের এই কনফিউশনটা ভাই ক্লিয়ার হয়ে যাবে। সো এটা হচ্ছে পাইরল, এটা হচ্ছে আমাদের একটা অ্যারোমেটিক যৌগ, এটার ইলেকট্রন হচ্ছে প্রায় 6টা, এবং কীভাবে হয়েছে এটা আমরা বুঝছি।
যারা বুঝিস নাই তারা হচ্ছে ভাইয়ার পরে এক্সাম্পলটা খেয়াল কর। আমরা হচ্ছে 9 নম্বর এক্সাম্পলে ছিলাম, আমরা এবার চলে যাবো হচ্ছে আমাদের 10 নম্বর এক্সাম্পলে। নাম্বার 10 এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার 10 হচ্ছে, আমি এটা দিব তোদেরকে, আশা করি এটা দিয়ে হচ্ছে তোদেরকে ব্যাপারটা ক্লিয়ার করে দিতে পারবো। এখানে আমি অক্সিজেন রাখবো, অক্সিজেনের এখানে দুইটা মুক্তজোড় ইলেকট্রন আছে, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এখানে একটা পাই বন্ধন আছে, এবং এটার নাম হচ্ছে, আমরা জানি এটার নাম হচ্ছে ফিউরান। ঠিক আছে, এটার নাম হচ্ছে ভাই ফিউরান। এই ফিউরানটা আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড কিনা এটা বুঝ, এটা যদি বুঝি তাহলে আমরা বাকি যেটা ছিল আমাদের এটা বোঝা কমপ্লিট হয়ে যাবে। তো প্রথম কথা হচ্ছে সমতুল্য হবে কিনা, সমতুল্য হওয়ার জন্য sp2 লাগবে। নাইম এবং রাফিজ তোরা একটু বুঝিস ভাই ভালো করে। তো এটা sp2, কোনো সন্দেহ নেই, ডাবল বন্ড আছে, sp2 যেহেতু কার্বন সো ডাবল বন্ড দেখে বুঝতে পারি, অন্য কোনো প্যারা নাই। এটা sp2, এটা sp2, এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই। অক্সিজেন যেহেতু ভিন্ন পরমাণু, তাহলে চল আমরা অক্সিজেনের সংকরণটা বের করি। তাহলে অক্সিজেনের জন্য যদি সংকরণ বের করিস ভাইয়া, অক্সিজেনে সূত্র কি, সিগমা বন্ধন লোন পেয়ার, রাইট? তাহলে সিগমা বন্ধন কয়টা আছে, এই যে দেখ ডান পাশে একটা সিগমা বন্ধন, এই বাম পাশে একটা সিগমা বন্ধন, সরি ডাবল হয়ে গেল আবার, আবার তোরা ডাবল মনে করতে পারিস, এটা সিগমা বন্ধন। তাহলে দুইটা সিগমা বন্ধন, প্লাস হচ্ছে এখানে মুক্তজোড় কয়টা আছে, উপরে একটা নিচে একটা, দুইটা মুক্তজোড়, তাহলে প্লাস হচ্ছে 2, তাহলে এখানে সংখ্যা আসলো ভাই 4, আর 4 মানে হচ্ছে sp3 সংকরণ। তার মানে আপাত দৃষ্টিতে তার সংকরায়নটা কিন্তু sp3, যেহেতু সে sp3 হাইব্রিডাইজড, তার মানে সে কিন্তু অ্যারোমেটিক কম্পাউন্ড দেওয়ার কথা না, কিন্তু দেখা যায় সে হচ্ছে কিভাবে, কারণ আমাদের অ্যারোমেটিক যৌগ শো করে সেটা ক্যান্সে চলে যায় একই সমতলে থাকার কারণে। যেহেতু সে এই এই সমতলটার মধ্যে আছে, অর্থাৎ আমি তোকে এই কর্নারটা দিয়ে দেখাই, এই চিহ্নটা দিয়ে দেখাই, মানে দেখাই বুঝাচ্ছি যে এই মুক্তজোড় ইলেকট্রনটা এই সমতলের মধ্যে অবস্থান করে সে রেজোন্যান্সে অংশগ্রহণ করতে চায়, বাকি ইলেকট্রনগুলোকে তাকে টানে, সে রেজোন্যান্সে যায়। যেহেতু সে রেজোন্যান্সে অংশগ্রহণ করে, তখন কিন্তু আমার এই মুক্তজোড়টা রেজোন্যান্সে চলে গেল। তাহলে দুইটা মুক্তজোড় কিন্তু এখন আর নাই, এখন মুক্তজোড় হয়ে যাবে কিন্তু এই জায়গায় ভাই একটা, রাইট? যদি মুক্তজোড় একটা হয়, এই সংখ্যাটা হয়ে যাবে কিন্তু ভাইয়া 3। এই সংখ্যাটা যদি হয়ে যায় 3, তখন কিন্তু সংকরণ আর sp3 নাই, এটা হয়ে যাবে sp2, কারণ আমাকে এই সংখ্যা এটাই বলে যে নাম্বার যদি আমি 3 পাই, সংকরণ হবে sp2 সংকরণ। তাহলে আমি দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত এটা আমাদের sp2 সংকরণ হবে। কিভাবে sp2 হয়েছে আশা করি এবার বুঝছিস, কারণ রেজোনেন্সে একটা মুক্তজোড় ইলেকট্রন সে রেজোনেন্সে চলে যায়, সে একই সমতলে থাকার জন্য, সে রেজোনেন্সে অংশগ্রহণের জন্য সে হচ্ছে এখানে অংশগ্রহণ করে। সে যেহেতু ভাই রেজোনেন্সে চলে যায়, তাহলে আমি যদি পাই ইলেকট্রন এখান থেকে হিসাব করি, তাহলে তার পাই ইলেকট্রন এই ডাবল বন্ডের জন্য 2টা, এই ডাবল বন্ডের জন্য 2টা, তাহলে 4টা, আর এই মুক্ত জোরে যেহেতু 2টা অংশগ্রহণ করছে, তাহলে আরও 2টা, তাহলে হলো 6টা। তাহলে যেহেতু এই এখানে নাম্বার পাচ্ছিস ভাইয়া 6, তাহলে আমাদের এইটাও হচ্ছে আমাদের কি ভাই বলতো, এটা একটা আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড। আমি আশা করি এইবার ব্যাপারটা ভাইয়া তোদের ক্লিয়ার যে কেন এরকম ব্যাপারটা হয়েছে। কথা বুঝতে পারছি যে এটা কেন অ্যারোমেটিক কম্পাউন্ড হয়েছে, কারণ তার হচ্ছে একটা মুক্ত জোর আমাদের রেজোনেন্সে চলে যায়। আচ্ছা, এবার 11টা হচ্ছে নাম্বার 11, তোরা একটু ভাই করবি, করে ভাইকে জানাবি, তাহলে হচ্ছে ভাই আজকের ক্লাস শেষ করে দিব। সেটা হচ্ছে দেখতে এমন হবে, আগেরটার মতোই, জাস্ট মাঝখানে সালফার থাকবে, এবং সালফারেরও সেম এরকম 2টা ইলেকট্রন আছে, এটা দেখতে এমন, এবং তার নামটা কি, তার নামটা একটু নিচে লিখবি। হ্যাঁ রিফাত, এই যে আরেকটা এক্সাম্পল নাম্বার 11 হচ্ছে ভাই লিখিয়ে দিছি। আর নাইম এবং রাফিজ ভাইকে একটু বলিস যে ব্যাপারটা তোরা ধরতে পারছিস কিনা, যে কিভাবে এটা অ্যারোমেটিক হইল। কারণ একটা মুক্তজোড় ইলেকট্রন তার রেজোনেন্সে চলে গেল, যদি মুক্তজোড় একটা চলে যায় তাহলে আরো 2টা ইলেকট্রন এখানে বেড়ে গেল, তখন ইলেকট্রন হয়ে যাবে 6টা, সংকরণ হবে sp2, তাহলে সে আমাদের হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। এটা বুঝছি। এটার নাম থায়োফিন, ভেরি গুড, স্বাগত আমাকে লিখছে, এটার নাম হচ্ছে ভাইয়া থায়োফিন। ঠিক আছে, থায়োফিন, এবং থায়োফিনকে আমাদের একটা অ্যারোমেটিক কম্পাউন্ড কিনা এটা একটু সময় আমাকে লিখে দে, আর তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিব। রাফিস লিখছে ক্লিয়ার উইথ 360p ভিডিও কোয়ালিটি। 360p কেন, আমি তো 720pতে ক্লাস নিচ্ছি, তাহলে হয়তো নেটওয়ার্কের একটু ঝামেলা থাকতে পারে। আশা করি মানে পরে ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। দেখ এটা থায়োফিন, এটা সেম প্রসেস, সেম অ্যাজ হচ্ছে ফিউরান। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সবগুলা, এটা sp3 হইতো, বাট হচ্ছে যেহেতু একটা হচ্ছে আমাদের রেজোনেন্সে চলে যাবে একটা মুক্তজোড় ইলেকট্রন, তখন এটা আমাদের sp2 হয়ে যাবে। sp2 হয়ে যাওয়া মানে হচ্ছে এটা সমতলীয় হয়ে যাবে, আর এটা সমতলীয় হয়ে যাওয়া মানে এখানে পাই ইলেকট্রন আসলে বেসিক্যালি থাকবে হচ্ছে 6টা, আর পাই ইলেকট্রন 6টা মানে ইয়েস, এটা হচ্ছে আমাদের, এটাও হচ্ছে আমাদের একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। আশা করি এটা ভাই তোরা সবাই বুঝিস।
শাহরিয়ার লিখছে ভাই একইভাবে অ্যারোমেটিক, ভেরি গুড। জসিম লিখছে ভাই অ্যারোমেটিক যৌগ, সেম যৌগ ছিল, জাস্ট হচ্ছে মুক্ত জোটটা হচ্ছে আমাদের ওই রেজোনেন্সে অংশগ্রহণ করে, হ্যাঁ, একই তলে থাকার জন্য সে রেজোনেন্সে যায়, হ্যাঁ, রেজোনেন্সে যখন যায় তখন তার ইলেকট্রনটা হচ্ছে আমরা 6টা দেখতে পাই। তার মানে একটা সহজ ব্যাপার কীভাবে বুঝতে পারতেছি, মুক্ত জোট ইলেকট্রন যখনই আমি খুঁজে খুঁজে পাচ্ছি তারা কিন্তু সবাই আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড হয়ে যাচ্ছে। সো আর একটা বেসিক সহজ কথা, মুক্ত জোট তুই যেখানে পাবি ওই মুক্ত জোট ইলেকট্রন হচ্ছে আমাদের রেজোনেন্সে অংশগ্রহণ করবে এবং এটা আমাদের একটা অ্যারোমেটিক কম্পাউন্ড হবে। তো আজকের ক্লাসটা মোটামুটি তোদের সাথে আমাদের এই পর্যন্তই ছিল। কেমন লাগছে ক্লাসটা বাইরে একটু কষ্ট করে জানাইস আমাদের কমেন্ট বক্সে। আর দ্বিতীয়ত হচ্ছে যে কথাটা তোদেরকে বলছিলাম যে এটা এই যে তোদের সাথে ভাই ক্লাস নিচ্ছি, এই ক্লাসটা যেন আরও স্পন্টেনিয়াস হয়, আরও হচ্ছে মজাদার হয়, এই জন্য তোদের কাছে হচ্ছে রিকোয়েস্ট যে এই আমাদের সাথে জয়েন হওয়ার জন্য তোরা তোদের ফ্রেন্ড, তোদের হচ্ছে কলেজের যে ছোটো ভাইরা আছে যারা হচ্ছে এইচএসসি ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার পরে, তাদের সাথে আমাদের ব্যাপারটা একটু শেয়ার করিস এবং তোরা প্রত্যেকে নিজ দায়িত্বে যদি এই সংখ্যাটা হচ্ছে আরেকটু ভালো অ্যামাউন্টে নিতে পারিস তখন তোদের জন্য আমরা আরেকটু ভালো চিন্তা করতে পারবো। হ্যাঁ, এটা একটু ভাইদের পক্ষ থেকে ব্যাপারটা চিন্তা করবি। সো আজকে তোদের সাথে ক্লাসটা এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের লেকচার 3 হবে। লেকচার 3 ইনশাল্লাহ আশা করি আমরা সুমন বাড়ি দেখতে পাবো। হ্যাঁ, সুমন বাড়ি তোরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসটা করতে পারবি। ওকে, রাসেল এসে ভাই সেরা, একজন লাগছে 10/10। হ্যাঁ, ভালো লাগছে। হ্যাঁ, আরও ভালো লাগবে, আমাদেরও কিছু ভালো লাগার ব্যাপার আছে, আরও ভালো লাগবে। তোরা হচ্ছে এই ব্যাপারটা একটু খেয়াল করিস, এই ক্লাসটা যেন তোদের ফ্রেন্ড সবাই করতে পারে, সবাইকে করার সুযোগ করে দিস এবং যারা এইচএসসিতে আছে তাদেরকে আমাদের ব্যাপারটা জানিয়ে দিস। রমজান মাস চলতেছে শাকিল, গান গাইলে রোজা হালকা হয়ে যাবে, গান গাওয়া যাবে না। জসিমউদ্দিন লিখছে ভাই আমার নাম হাসিব, মানে হাসিব আর হাসিব কোনটা? হাসিব। আচ্ছা ঠিক আছে জসিম, তোকে ভাই হাসিব বলবো। কেন, জসিম শুনতে খারাপ লাগে? বাংলা সিনেমার নায়ক হয়ে যায় নাকি? সো ঠিক আছে, নামাজের টাইম হয়ে যাচ্ছে, এখানে টাটা দিলাম। আর রাত্রে 10টায় কিন্তু তোদের সাথে আমার আবার দেখা হচ্ছে আমাদের ওই মেইন গ্রুপে, আমাদের হচ্ছে কেমিস্ট্রি অ্যানালাইসিস গ্রুপে আবার দেখা হবে। হ্যাঁ, ওইখানে সবাই থাকবে ইনশাল্লাহ। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।